কি ব্যাপার? তুই এখানে আমার রুমে আসলি কিভাবে? আমি তো রুমের দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। তাহলে আপু, তুমি মনে হয় একটা কথা ভুলে গেছো। তোমার রুম আর আমার রুমের মধ্যকার ভিতর দিয়ে একটা দরজা আছে। সেটা দিয়ে তোমার রুমে আসা যাওয়া করা যায়। এটা তুমি ভুলে গেছিলে। হ্যাঁ, সেই সব কিছু না হয় বুঝলাম, কিন্তু তুই আমার রুমে কেন এসেছিস? আর আমার বিছানায় বা কি করছিস? আপু, তুমি তো বাইরে ঝড় তুফানের শব্দ শুনতেই পাচ্ছ। তুমি তো খুব ভালো করেই জানো ঝড় তুফান আমি খুব ভয় পাই। তাই তো একা একা রুমে ভয় পাচ্ছিলাম, আর সেজন্যই তোমার রুমে চলে এসেছি। হ্যাঁ, সেই সব কিছু না হয় বুঝলাম, কিন্তু তুই আমার রুমে কেন এসেছিস? আর আমার বিছানায় বা কি করছিস? তোকে আমার রুমে আসার অনুমতি কে দিয়েছে? আমি না তোকে বলেছি তুই কোনো দিনও আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করবি না? তাহলে কেন তুই আমার রুমে অনুমতি ছাড়া আমার রুমে এসেছিস? দেখো আপু, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই তোমাকে সহজভাবেই বলে দিচ্ছি। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে পছন্দ করি, আর তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি। তোমার থেকে দূরে দূরে কি করে থাকি বলো? দেখ, তোকে আমি শেষবারের মতো বলছি, নিজেকে শুধরে নে। এই সব কিছু আমার একদমই ভালো লাগে না। তুই কেন বুঝতে পারিস না? কেন সব সময় এইভাবে আমার পেছনে পড়ে আছিস? তুই তো জানিস আমার একটা বয়ফ্রেন্ড আছে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলে দিও তুমি তাকে নয়, আমাকে ভালোবাসো। তাহলে আর তোমার কোনো বয়ফ্রেন্ড থাকবে না, সেই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। নীল, এখন কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। তুই চুপচাপ আমার এখান থেকে চলে যা বলছি। আমি যাব না। তুমি কি করবে সেটা আমি দেখতে চাই। আমি এখানে তোমার সঙ্গে ঘুমাতে এসেছি, তাহলে আমি কেন চলে যাব? তোমার যা ইচ্ছে তাই করতে পারো। এই বলে নীল নেহার বুকে তার হাত দিয়ে আলতো করে চেপে দিল। এটা দেখে তো নেহা একদম রেগে গেল আর ঠাস করে নীলের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার শরীরে বাজেভাবে টাচ করার? আমি আজকেই সবার সঙ্গে সব বলে দিব, আর তোর মুখোশ আমি খুলে দিব। তুই সব সময় আমার সঙ্গে এরকম করিস। আমি তোর বড় বোন হই, সেটা কি তুই ভুলে যাস? আমি কেন ভুলে যাব? তুমি তো নিজেই সেটা ভুলে যাও। আমি কি কখনো তোমাকে এটা বলেছি যে তুমি আমার আপন মায়ের পেটের বোন হও? তুমি তো শুধুমাত্র আমার বড় খালামণির একমাত্র আদরের মেয়ে। আমি তো সব সময় সেটাই মাথায় রাখি। তুই যদি সব সময় এইটা মাথায় রাখতে চাস আমি তোর বড় খালামণির মেয়ে, তাহলে তুই আমার সঙ্গে এইসব করার সাহসও পেতি না। তোকে আমি শেষবারের মতো বলছি, আজকের পর থেকে তুই কখনো আমাদের বাড়িতে আসবি না, যতদিন না পর্যন্ত আমার বিয়ে হচ্ছে। ও মা, তুমি এটা কি বললে? তোমার অন্যত্র বিয়ে হয়ে যাবে আর আমি সেটা বসে বসে দেখব? হ্যাঁ, এরকমটা তো হতেই পারে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার বুঝতে খেলায় ইতর লম্পট চরিত্রহীন ছেলে একটা। বড় বোনের গায়ে হাত দিতে তোর লজ্জা করে না, যেখানে কিনা তার একটা বয়ফ্রেন্ড আছে? তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিলেই তো পারো, তাহলেই তো আর কোনো সমস্যা থাকে না। যেখানে তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, সেখানে কেন তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশন কন্টিনিউ করছো? কেন তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করছো না? বলো আমাকে। তুই কে সেটা আমাকে বল তো শুনি, যে তোর কথাই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে ব্রেকআপ করতে হবে আর তোর মতো ফালতু একটা ছেলের সঙ্গে রিলেশন কন্টিনিউ করতে হবে? আমি নীল, আর তোমার হবু জামাই আমি। তোমাকে বিয়ে করব, তাই তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশন ব্রেকআপ করবে। এই বলে নীল আপরে নেহার বুকে হাত রেখে আলতো করে চাপ দেয়। নেহার রাগে গজগজ করতে থাকে। কি করবে কিছুই বুঝতে পারছে না। এরকম ব্যাপার তো কারোর সঙ্গে শেয়ার করার মতো নয়। বাড়িতে তার আম্মু থাকে, আম্মুকে যদি এসব বলে তাহলে তার আম্মু উল্টো তাকে বকাবকি করবে। কারণ নীল সবার সামনে খুবই ভালো আর ভদ্র একটা ছেলে। দেখ নীল, আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। তোর সঙ্গে কিন্তু এবার খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। তুই চুপচাপ এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু ভালো হবে না। তুমি খারাপ কি করতে পারো আমি সেটাই দেখতে চাই। চাইলে তুমি আমাকে এখনই বিয়েও করতে পারো, তাহলে বাসরটাও সেরে নেব। নীলের বাচ্চা, তুই যাবি এখান থেকে? আমার কিন্তু সত্যি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। আমি কিন্তু তোকে গলা চেপে ধরবো। তুমি আমার গলা কেন চেপে ধরবে? চাইলে ওটাও চেপে ধরতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। নাম্বার যা কিছু আছে সব কিছুতেই তো শুধুমাত্র তোমারই অধিকার আছে।
তাহলে আমি কেন তোমাকে বাধা দেব বলো? নেহা তখন খুব ভালোভাবে বুঝতে পারল আর যাই হোক নীলের সঙ্গে সে কোনোভাবেই কথায় পেরে উঠবে না। তাই সে কোনো কথা না বলে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে নীলকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। সে প্রায় 1 ঘন্টা ধরে ওয়াশরুমে বসে আছে। এটা দেখে নীল বলল, কি ব্যাপার ডার্লিং, তুমি ওয়াশরুমে বসে আছো কেন? আমাকে ভয় পেয়ে? আমার মতো একটা ছেলের সম্মুখীন হওয়ার সাহসটুকু তোমার নেই? তাহলে তুমি পুলিশের চাকরি পেলে কি করে বলো আমাকে শুনি। তুই এখনো এখানে বসে আছিস কেন? আমি তোর জ্বালায় বাথরুমে এসে বসে আছি, আর তুই কিনা এখনো আমার রুমে বসে আছিস। তুই এখান থেকে যা বলছি, তা না হলে আমি আজ সারা রাতে ওয়াশরুম থেকে বের হব না। তাহলে দরজাটা খোলো, আমি ওয়াশরুমের ভিতরে আসি আর তারপর সেখানেই তোমাকে আদর করব। কারণ এখন রাত আনুমানিক 2টার মতো বাজে, বাড়ির সবাই ঘুমাচ্ছে। তাছাড়া যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়াশরুমের ভিতরে ঢাকঢোল পিটালেও কেউ শুনতে পাবে না। তুই যাবি এখান থেকে নাকি যাবি না, সেটা আমাকে বল। আমার কিন্তু এখন সত্যি সত্যি অনেক মেজাজ খারাপ হচ্ছে। নীল তখন বুঝতে পারল এই সময়ে হিতে বিপরীত হতে পারে, কারণ নেহা প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। আর এখন যদি নেহা ওয়াশরুম থেকে বের হয় তাহলে নেহা যা ইচ্ছে তাই করতে পারে। তাই নীল আর কোনো কথা না বলে নেহার রুম থেকে বের হয়ে চলে গেল আর যাওয়ার আগে বলে গেল, ডার্লিং আমি চলে যাচ্ছি, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি আবার আসবো। এখন শুয়ে ঘুমিয়ে পড়ো, সকালে তো তোমার ডিউটি আছে, ডিউটিতে যেতে হবে। এই বলে নীল সেখান থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে গেল আর ঘুমিয়ে পড়ল। অপরদিকে নেহা আরও 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো। নীল রুম থেকে চলে গিয়েছে কিনা এটা শিওর হচ্ছিল। তারপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল, কিন্তু সে ভুলে টাওয়েল আর ড্রেস নিতে ভুলে গেছিল। সব কিছু বিছানার উপর রেখেই ওয়াশরুমে চলে গিয়েছিল সে। তাই সে তার আম্মুকে ডাকছিল, আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? আমি টাওয়াল আর ড্রেস নিতে ভুলে গেছি। সব কিছু আমার বিছানার উপর রাখা আছে, একটু দিয়ে যাবে? আমি পারবো না, তোর রুমে কেউ নেই। তুই রুমে এসে ড্রেস চেঞ্জ কর, আমি রান্নাঘরে রান্নার কাজ করছি। তোর খালামণিকে একটু পরেই চলে যেতে হবে। তোর ভালো বিদেশ থেকে আজকেই ফিরে আসবে, তাই তাড়াতাড়ি রান্না করছি তোর খালামণিকে বিদায় করব বলে। আম্মু, আমি জামা কাপড় সব খুলে নিয়েছি, এখন ওয়াশরুম থেকে বের হতে পারবো না। প্লিজ তুমি আমার জামা কাপড়গুলো আমার হাতে দিয়ে যাও, তাহলেই হবে। কিন্তু সেই কথাগুলো নেহার আম্মুর কান পর্যন্ত পৌঁছালো না। তিনি কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে নেহার এই কথাগুলো আর শুনতে পেলেন না। তিনি রান্নায় মন দিয়ে রান্না করতে থাকেন। এদিকে নেহা চেঁচামেচি করেই যাচ্ছিল, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিল না। ঠিক তখনই নীল রুম থেকে বের হয়ে নেহার রুমের সামনে দিয়েই নিচে যাচ্ছিল আর এই কথাগুলো শুনতে পেল। তাই সে নিজেই নেহার জামা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের সামনে যায় আর নেহাকে হাত বাড়াতে বলে, ডার্লিং, খালামণি কাজ করছে, এই নাও, আমি তোমার টাওয়েল আর ড্রেস নিয়ে এসেছি, দরজাটা খুলে এগুলো নাও। তুই কেন এখানে এসেছিস? আমি জানি তোর মনে কোনো কুমতলব আছে। আমি তোর কাছ থেকে ড্রেস নেব না। তুই এখান থেকে চলে যা, আর আম্মুকে গিয়ে বল আমার ড্রেসগুলো দিয়ে যেতে। তা না হলে তুই এগুলো এখানেই রেখে রুম থেকে বের হয়ে যা। নীলের মনে আসলেই কুমতলব ঘুরছিল। তাই সে এখান থেকে সরে না গিয়ে নেহাকে বলে, আচ্ছা ডার্লিং, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যখন আমাকে বিশ্বাস করতে পারছো না, তাহলে এই যে আমি তোমার ড্রেস আর টাওয়েল এখানে রেখে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই এখান থেকে চলে যা, আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাবি। নীল তখন রুমের ভেতর থেকে দরজাটা ভিতর দিয়ে লাগিয়ে দিল। নেহা মনে মনে ভাবল নীল হয়তো এখান থেকে চলে গেছে। তাই সে ওয়াশরুমের দরজা খুলে তার ড্রেস আর টাওয়াল নিতে চাইছিল। তখনই ড্রেস আর টাওয়াল হাতে নিয়ে নীল ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ে। এটা দেখে নেহা এক চিৎকার দিতে যাবে, তখনই নীল তার মুখ চেপে ধরে আর বলতে থাকে, চুপ, একদম চিৎকার করবে না। তোমাকে কাপড়বিহীন শরীরে কেমন লাগে সেটা দেখার আমার অনেক দিনের ইচ্ছে, তাই তো সুযোগটাকে হাতছাড়া করলাম না। ওয়াও, তোমাকে তো হেব্বি লাগছে। হায় আল্লাহ, এটা তুই কি করলি? তুই তো আমার সব কিছুই দেখে নিলি। এখন আমি আমার বয়ফ্রেন্ডকে কি জবাব দিব? আমি তো তোমার হবু স্বামী, তাহলে বয়ফ্রেন্ডকে জবাব দেওয়ার কি আছে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই দেখে নিলাম। তবে যাই বলো না কেন, তোমার বডির প্রত্যেকটা পার্ট কিন্তু জাস্ট ওয়াও।
এই বলে নেহার ভেজা শরীরকে নীল টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে দিল, আর নেহার ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট দুটো জুড়ে দিল ইচ্ছে মতো। নেহার দুই ঠোঁটে সে কিস করতে লাগলো, আর নেহার সারা শরীরে তার হাত দিয়ে টাচ করতে থাকলো। পরিপূর্ণ বয়সে দুজন যুবক যুবতী একই সঙ্গে রয়েছে, তখন তো আর কেউ কারোর থেকে নিজেকে দূরে রাখার মতো কোনো কারণ নিশ্চয়ই খুঁজে পায় না। নীল নেহাকে নিজের করে কাছে পাবার জন্য নেহাকে নিজের কাছে টেনে নিচ্ছিল, আর নেহা ও নীলের ভালোবাসা পেয়ে এতটাই বিমোহিত হয়ে পড়েছিল যে নিজেকে আর ধরে রাখতে পারল না। সেও নিজেকে নীলের কাছে সঁপে দিতে বাধ্য হলো। দুজনে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আর দুজন থেকে কেউই কাউকে আটকে রাখতে পারছিল না। কিন্তু তখনই হঠাৎ নীল নেহাকে ছেড়ে দেয় আর বলে, সরি প্রিয়তমা, সব কিছুর জন্য সরি। আসলে তোমাকে খোলামেলা দেখবার খুব ইচ্ছে ছিল, তাই ওয়াশরুমে ঢুকে পড়েছিলাম। আর তোমাকে এই অবস্থায় দেখে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলাম না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোর চেহারাটাও দেখতে চাইছি না। তুই আমার নিজের আপন খালাতো ভাই হয়ে আমার এত বড় সর্বনাশ করবি, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি আমাকে একা কেন দোষ দিচ্ছ? এখানে তোমার কোনো দোষ নেই। তুমি কি একবারও আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছো? তোর মতো রোমান্টিকভাবে যদি কেউ টাচ করতে থাকে, তাহলে কি তাকে দূরে সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার মতো দুগ্ধপোষা বালিকার আছে? আমি লোহা, আমি তো চুম্বককে আকর্ষণ করব, এটাই স্বাভাবিক। যাই হোক, তোমার অফিসের টাইম হয়ে গেছে, যাও, এখন নেক্সট টাইম কথা হবে। এই বলে নীল ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসলো, আর অপরদিকে নেহা নিজের ড্রেস চেঞ্জ করে রুমে চলে আসে, আর তারপর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তারপর নাস্তা করার জন্য নিচে আসে এবং টেবিলে বসে। সবাই তখন একসঙ্গে বসে নাস্তা করছে। তখনই নেহার আম্মু নীলের শার্টের উপর চোখ পড়ে, আর সে নীলকে বলে, কি ব্যাপার নীল, তোমার শার্টটা ভেজা কেন? এই তো খালামণি, সকালবেলা যখন ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়েছিলাম তখন স্লিপ খেয়ে পড়ে গেছিলাম, তাই শার্ট ভিজে গেছে। বুঝলাম, কিন্তু এই ভেজা কাপড়ে থাকলে তো তোমার ঠান্ডা লাগতে পারে। তাহলে তুমি ড্রেস চেঞ্জ করোনি কেন? এক্ষুনি রুমে যাও আর ড্রেস চেঞ্জ করে তারপর খেতে এসো। খালামণি, সেটার কোনো প্রয়োজন হবে না। আমার এখন ড্রেস চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এই তো অল্প একটু ভিজে গেছে, এক্ষুনি শুকিয়ে যাবে। এই বলে নীল খাবার খাওয়া শুরু করলো, আর নেহার পায়ে তার পা দিয়ে খামচি দিয়ে এসাই কিছু একটা বোঝাতে চাইল, কিন্তু নেহা সেদিকে কোনো নজর না দিয়ে নিজের নাস্তা শেষ করলো এবং বাসা থেকে বের হয়ে ডিউটিতে চলে গেল। অপরদিকে নীলের আম্মু ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাবে, কারণ আজ নীলের বাবা বিদেশ থেকে আসছে। তিনি একটা কাজের জন্য দেশের বাইরে গিয়েছিলেন। কাজ শেষ করে তিনি আজকেই বাংলাদেশে ফিরে আসছেন। নীল খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বসে রইল। তখনই হঠাৎ তার ফোনে ছোট্ট একটা মেসেজ পেল। আজ যা করেছিস তা কিন্তু একদম বেশি হয়ে গেছে। আশা করি আজকের পর তুই কখনোই এমন করবি না। তাহলে কিন্তু তুই জানিস না আমি তোর সঙ্গে কি করব। এসব মেসেজের কোনো তোয়াক্কা না করে নীল তাই সে পরবর্তীতে আবার নেহাকে মেসেজ করে আর উল্টা জবাব দেয়। আজ যা হয়েছে পরবর্তীতে সেগুলো হতেই থাকবে। আমি তোমার কোনো কথাই শুনবো না, কারণ আমি তো তোমাকে বলেই দিয়েছি তোমাকে আমি আমার করে পেতে চাই। নেহা তখন তার মেসেজে আর কোনো রিপ্লাই দিল না। সেদিন বিকেলবেলা যখন নেহা বাসায় ফিরে আসলো, তখন নীল নেহার রুমে নেহার জন্য অপেক্ষা করছিল। নেহার রুমে এসে নীলকে দেখতে পেয়ে অনেকটা ছুটে গেল আর বলল, তুই এই সময়ে আমার রুমে কি করছিস? তোকে না বলেছি তুই কখনোই আমার রুমে আসবি না? তাহলে তুই কেন আমার কথা শুনিস না কেন? বারবার আমি না করার পরও আমার রুমে আসিস। আমি আমার বউয়ের রুমে আসি, তাহলে এখানে আমি অন্য কারো কোনো বাধা কেন শুনতে যাব? আমার বউয়ের রুমে আমি যখন ইচ্ছে তখন আসতেই পারি। আর এতে যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সে এই রুমে আসা বন্ধ করে দিক, তাহলেই তো সমস্যা মিটে যায়। লিসেন মিস্টার, তুই এটা ভুলে যাবি না, এটা আমার রুম। আর পুরো বাড়িটাই আমার, কারণ আমি আমার বাবার একমাত্র মেয়ে। তাই আমার বাবার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব কিছুই কিন্তু আমার। হ্যাঁ, এবং আমি তার একমাত্র আদরের জামাই। তার পরবর্তীতে এই সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমি। তাহলে আমি কেন কারোর কোনো কথাকে
তোয়াক্কা করতে যাব। আমার মেজাজ খারাপ করিস না, এখনই রুম থেকে বের হবি বলছি। আমি ড্রেস চেঞ্জ করব আজকে। এমনিতেই অফিসে একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম, মেজাজ খারাপ আছে। ও বেবি, তুমি অফিসে কোন কাজ নিয়ে ঝামেলায় ছিলে আর তার জন্য তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ? কিন্তু কেন? আমি তোমার হবু জামাই, আর জামাইকে ভালোবেসে কথা বলতে হয়। তোর ভালোবাসার গুষ্টি কিলে, তুই এক্ষুনি এখান থেকে যা, তা না হলে কিন্তু আমি তোর মাথাটা ফাটিয়ে ফেলবো বলে দিলাম। তাদের দুজনের চিৎকার শুনে নেহার আম্মু উপরে আসেন আর তাদেরকে বলেন, কি ব্যাপার, কি হয়েছে? তোরা দুজনে এভাবে চেঁচামেচি করছিস কেন? আন্টি, আমি আপুকে বললাম আজ বিকেলে আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে, কিন্তু আপু আমাকে নিয়ে যাবে না বলছে, তাই। কি রে নেহা, তুই সব সময় এরকম করিস কেন? ছেলেটা আমাদের এখানে কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে, তুই ছেলেটাকে নিয়ে একটু ঘুরতে যাবি, সেটাও তুই পারবি না? না, আমি পারবো না। আর পারার মতো কোনো কারণও খুঁজে পাচ্ছি না, কারণ আমি সারাদিন অফিস করে আসি, সেখানে আমাকে বিভিন্ন বিষয় হ্যান্ডেল করতে হয়, সব কিছু আমার মাথার উপর দিয়ে যায়। তাই আমারও প্রয়োজন আছে নিজের মাথাটাকে একটু সুস্থ রাখবার। আমি কেন তোর এই উগান্ডারের বংশধর ভাগ্নেকে নিয়ে ঘুরতে যাব আর নিজের মাথাটাকে খারাপ করতে যাব? দেখ নেহা, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। তুই উগান্ডারের বংশধর কাকে বলছিস? তুই কত ভালো বংশের মেয়ে সেটা কি আমার জানা নেই? তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার ভাগ্নের সঙ্গে একদম খারাপ আচরণ করবি না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, বলে দিলাম। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, তাতে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। কিন্তু এই উগান্ডারের বংশধরকে আমি কোথাও নিয়ে যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। এই বলে নেহা আলমারি থেকে নিজের কাপড় চোপড় বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আর প্রায় 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো। সে দেখতে পেল নীল তখনও তার রুমের ভিতর বসে আছে। তাই সে নীলকে বলে, কি ব্যাপার, তুই এখনো এখানে বসে আছিস কেন? তুই এখনো রুম থেকে যাসনি কেন? এই যে আন্টি বলে গেল তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে, তাই। আমি না তোকে বলেছি আমি তোকে নিয়ে ঘুরতে যেতে পারবো না? তাহলে তুই কেন এখানে বসে আছিস? তোর কি আমার কথা গায়ে লাগে না? না বেবি, তোমার কথা আমার গায়ে লাগে না, তোমার কথা আমার মনে লাগে, কারণ তুমি তো আমার মনের মানুষ। তোমার সব কথা আমি আমার মনের ভিতর গেঁথে রাখি। নির্লজ্জ বেহায়া একটা। এই যে এত কথা বলি তারপরও কোনো লাজ লজ্জা নেই। আমার কেন লাজ লজ্জা থাকতে যাবে? আমি কি কাপড় ছাড়া তোমার সামনে দাঁড়িয়ে আছি নাকি? তাছাড়া লজ্জা হলো মেয়েদের ভূষণ, ছেলেদের নয়। আমার কেন লজ্জা করবে? তুমি নিজেই সেটা বলো। তোর সঙ্গে কথা বলাই অনর্থক, তোর সঙ্গে কথা বলার কোনো যুক্তিই হয় না। এই কথা বলে নেহার রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেল আর খাবার গরম করে নিজের খাবারটা খেয়ে নিল। তারপর রুমে এসে শুয়ে পড়ল। সন্ধেবেলা ঘুম থেকে উঠে একটু বাগানের দিকে হাঁটাহাঁটি করছিল। তখনই তার বয়ফ্রেন্ড তাকে ফোন দিল আর বলল, সুইটহার্ট, কোথায় তুমি? এই তো বাড়ির বাইরে বাগানে হাঁটাহাঁটি করছি। তুমি কোথায়? এই তো তোমার বাসার সামনে যে ক্যাফেটা আছে ওইখানে বসে আছি। আসবে একটু বাইরে, তোমার সঙ্গে এক কাপ কফি খাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি অপেক্ষা করো, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। এই কথা বলে নেহা বাগান থেকে এসে ড্রেস চেঞ্জ করলো আর রেডি হয়ে যেই না বের হতে যাবে তখনই নীল সামনে এসে দাঁড়ালো আর বলল, কি ব্যাপার বেবি, কোথায় যাচ্ছ তুমি? আমিও তোমার সঙ্গে যাব, তোমাকে একা একা যেতে দেব না। আমি তোকে আমার সঙ্গে নিতে পারবো না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর আমি খুব ভালো করে জানি তোকে সেখানে নিয়ে গেলে তুই নিশ্চিত একটা ঝামেলা করবি। আমি সেটা চাই না। গড প্রমিস বেবি, আমি কোনো ঝামেলা করব না। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমি শুধু তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দুটো কথা বলবো। তুই বললি আর আমি মেনে নিলাম? এরকমটা হতে পারে না, কারণ আমি খুব ভালো করে জানি তুই গিরিঞ্জিবাজ। কারণ আমি জানি তুই গিরিঙ্গিবাজ একটা ছেলে, যেখানেই যাবি সেখানেই গিরিঙ্গি বাজাবি। প্লিজ বেবি, বিলিভ মি, আমি সেরকম কিছুই করব না। আমি শুধু তোমার সঙ্গে যাব আর তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দুটো কথা বলেই চলে আসব, এর বেশি কিছুই না। বললাম তো আমি তোকে আমার সঙ্গে নিব না, কারণ আমি খুব ভালো করেই জানি তুই ওপরে দেখতে যতটা ফিটফাট, তোর ভেতরটা ততটাই সদরঘাট। এভাবেই দুজনের মধ্যে কথোপকথন চলছিল। নেহা নীলকে কোনোভাবেই নিজের সঙ্গে নেবে না আর নীল নেহার সঙ্গে যাবেই। এসব কথা কাটাকাটি শুনে নেহার আম্মু সেখানে আসলো
আর বলল, কি ব্যাপার, কি হয়েছে? তোরা দুজনে এভাবে কথা কাটাকাটি করছিস কেন? তোদের সমস্যাটা কি বলতো শুনি। আন্টি, আপু তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমি বললাম আমাকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু সে আমাকে সঙ্গে নিতে রাজি হচ্ছে না। কি ব্যাপার নেহা, কি সমস্যা তোমার? আমি তো তোমার সমস্যাটাই বুঝতে পারছি না। ছেলেটা তোমার সঙ্গে যেতে চাইছে, তুমি কেন এই ছেলেটাকে তোমার সঙ্গে নিতে চাইছো না? এর কারণ একটাই, আমি এই ছেলেটাকে আমার সঙ্গে নিয়ে গেলে আমি নিশ্চিত ও ওখানে একটা ঝামেলা বাঁধাবে, আর আমি সেটা চাই না। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি নীলকে তোমার সঙ্গে নিয়ে যাবে, এটাই জানি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই ছেলেটাকে আমার সঙ্গে নিয়ে যাব, আর আমার বন্ধুর সামনে আমার মা নিচে সব পাংচার করে দেবে? এটা আমি পারবো না। আমি তোমাকে কি বলেছি তুমি সেটা শুনতে পাওনি? তোমাকে তো বলেছি তুমি নীলকে সঙ্গে নিয়ে তারপর বাইরে যাবে, তা না হলে তোমার বাইরে যাওয়া বন্ধ। এটা আমি তোমাকে বলে দিলাম। আল্লাহ, এটা আমি কোন ঝামেলায় পড়লাম সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আয় আমার সঙ্গে, কিন্তু খবরদার একটা কথা বলে দিচ্ছি, ওখানে গিয়ে কিন্তু কোনো রকম সিন ক্রিয়েট করবি না, তাহলে কিন্তু খারাপ হবে, বলে দিলাম। আমি তো সবসময়ই ভালো একটা ছেলে। আমি কি কখনো কোনো সিন ক্রিয়েট করতে পারি? আই প্রমিসড আমি কোনো সিন ক্রিয়েট করব না। তুমি শুধু তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও। অতঃপর নীল আর নেহা দুজনেই একসঙ্গে বাসা থেকে বের হলো। আর তারপর পায়ে হেঁটে হেঁটে ওরা ক্যাফেতে চলে আসলো। আসলে ক্যাফেটা নেহার বাসা থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে ছিল, তাই তারা হেঁটে হেঁটে চলে আসলো। ক্যাফেতে এসে নেহা তার বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়ে বসলো আর নীলকে অপর পাশের চেয়ারে বসতে বলল। সেটা দেখে নীল বলল, কি ব্যাপার বেবি, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার পাশে বসবে? তুমি কেন ওই ছেলেটার পাশে গিয়ে বসেছো? তুমি ওইখান থেকে উঠে আমার পাশে এসে বসো। দেখ নীল, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোকে আগেই বলেছিলাম আমি তোকে এখানে নিয়ে আসবো না, কিন্তু তারপরেও তুই জোর করে এখানে এসেছিস। কি ঝামেলা পাকানোর জন্য? তখন নীল কিছু একটা বলতে চাইছিল, কিন্তু হৃদয় সেটার সুযোগ না দিয়ে বলল, কি ব্যাপার বেবি, এই ছেলেটা কে? আর একে কেন এখানে নিয়ে এসেছো? আমরা এখানে কথা বলার জন্য এসেছি। এটাকে কেন কাবাবের হাড্ডি বানানোর জন্য এনেছো? আর বলো না বেবি, আমি আনতে চাইনি, এই উগান্ডারের বংশধর জোর করে আমার সঙ্গে চলে এসেছে। জানো, এখন কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে, বলে দিলাম। তুমি আমাকে তোমার বন্ধুর সামনে অপমান করতে পারো না। হাজার হোক আমি তোমার হবু হাজবেন্ড বলে কথা। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, আর নিজের হাজবেন্ডকে কেউ বন্ধুর সামনে এভাবে অপমান করে, এটা আমার জানা ছিল না। নীলের বাচ্চা, আমি তোর 2টা পায়ে ধরি, এখন দয়া করে তোর মুখটা বন্ধ কর। আমি তোর এসব পাগলামো পাগলামো কথাবার্তা আর নিতে পারছি না। দয়া করে তোর মুখটা বন্ধ কর। ঠিক আছে বেবি, আমি আর কোনো কথা বলবো না, এই কিন্তু তুমি ওই ছেলেটার সঙ্গে না বসে আমার পাশে এসে বসো। ঠিক আছে বেবি, আমি আর কোনো কথা বলবো না, কিন্তু তুমি ওই ছেলেটার সঙ্গে না বসে আমার পাশে এসে বসো। কারণ তুমি আমার হবু স্ত্রী, আর তুমি আমার সামনে অন্য একটা ছেলের সঙ্গে বসবে, এটা আমি মেনে নিতে পারবো না। দেখ নীল, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বলছি তুই এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে, যেটা তুই কল্পনাও করতে পারবি না। আমি বুঝতে পারছি না নেহা, তুমি এই পাগলামার্কা ছেলেটাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছো? আমি তোমার সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছি, আর সেখানে তুমি একটা কাবাবের হাড্ডি জুটিয়ে এনেছো। প্লিজ হৃদয়, তুমি রাগ করো না, আমি এটাকে আনতে চাইনি। সে নিজেই জোর করে আমার সঙ্গে চলে এসেছে। আমি 1000বার বলেছি এখানে এসে কোনো ঝামেলা করা চলবে না, কিন্তু তারপরেও সে এটাই করছে। আমি কি করব বলো? না, এখানে তুমি কি করবে? তোমার তো কিছুই করার নেই। তুমি এটাকে কেন ধরে নিচ্ছ সেটাই আমাকে বল। আমি কতবার তোমাকে বলেছি, যখন তুমি আর আমি দেখা করবো তখন যেন আমাদের সঙ্গে অন্য কেউ না থাকে। হ্যাঁ, আমি এই জন্যই এসেছি, যেন আজকের পর থেকে আর আমার বউয়ের সঙ্গে আপনি দেখা করতে না আসেন। সেটাই বলতে এসেছি আপনাকে, কারণ বউকে ভালোবাসার অধিকার শুধু আমারই রয়েছে। আমি চাই না আমার বউকে অন্য কেউ ভালোবাসুক। নেহা, আমি বুঝতে পারছি না এই ছেলেটা এসব কি বলতেছে।
আমি তোমাকে বিয়ে করব বলে ঠিক করে রেখেছি অলরেডি। আমি আমার ফ্যামিলিতে জানিয়েছি, তারা বলেছে কিছুদিনের মধ্যেই তোমার আম্মুর সঙ্গে দেখা করে কথা বলবে। এই তুমিও না একদম যা ইচ্ছে তাই। এই পাগল মার কাছে এইটার কথাই তুমি বিশ্বাস করে ফেলেছে। এ তো উল্টাপাল্টা বকছে, এর মাথা ঠিক নেই। তুমি কেন এর কথা বিশ্বাস করছো? দেখাবো। তুমি আর যাই হোক সবার সামনে আমাকে পাগল প্রমাণিত করতে যেও না, তাহলে কিন্তু তুমি নিজেই পাগল হয়ে যাবে। কারণ আমি তোমার হবু হাজবেন্ড, আর হবু হাজবেন্ডকে কেউ সবার সামনে এভাবে ছোট করে কথা বলে না। তোর হাজবেন্ডের গুষ্টি কিলাই, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, না হলে কিন্তু খুব খারাপ হবে, আমি তোকে বলে দিলাম। কিন্তু কে শোনে কার কথা? নীল তার মতো বকবক করেই চলেছে। অপরদিকে হৃদয় নীলের এসব কথাবার্তা শুনে সেখান থেকে উঠে চলে গেল। এটা দেখে নেহা প্রচণ্ড ক্ষেপে গেল এবং নীলের কানে নিচে ঠাস ঠাস করে দুইটা বসিয়ে দিয়ে বলতে লাগলো, সব সময় আমার সব কিছুতেই তোর নাক গলানো চাই, তাই না? এবার বল তোর কেমন লেগেছে? তোর কারণে আমার বয়ফ্রেন্ডের রাগ করে চলে গেছে। তুই তো এটাই চাইছিলি। এবার নিশ্চয়ই খুব খুশি হয়েছিস, তাই না? হ্যাঁ বেবি, অবশ্যই আমি অনেক খুশি হয়েছি। ছেলেটা তোমাকে ছেড়ে চলে গেছে, এর চাইতে খুশির খবর আমার কাছে আর কিছু হতে পারে নাকি? এবার তুমি ওই ছেলেটাকে সরাসরি বলে দেবে তুমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তুমি আমাকে বিয়ে করতে চলেছ। শোন, আমার মাথা অতটাও খারাপ হয়ে যায়নি যে তোর মতো ফাজিলের বংশধর মার্কা ছেলেকে আমি বিয়ে করতে যাব। তুই যত দ্রুত সম্ভব আমাদের বাড়ি থেকে চলে যাবি, এটাই তোর জন্য বেটার অপশন। আর একটা কথা তোকে মনে করিয়ে দিচ্ছি, তুই কিন্তু ভুলে যাস না আমি পুলিশের এসপি। আমি কেন সেটা ভুলে যাব? তুমি পুলিশের এসপি, আমি সেটা খুব ভালো করেই জানি। আর আমি আবার বন্ধুদের সঙ্গে খুব গল্প করে বলি আমার হবু বউ পুলিশের এসপিতে চাকরি করে। হ্যাঁ, আমিও তোকে সেটাই মনে করিয়ে দিতে চাইছি। আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু জেলের ঘানি টানিয়ে যাওয়ার কথাটা মনে রাখিস। ওকে ডার্লিং, কোনো প্রবলেম নেই। তোমাকে ভালোবাসার অপরাধে যদি আমাকে জেলের ঘানি টানতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি হাসতে হাসতে তোমার জন্য ফাঁসির রশি গলায় ঝুলাতেও রাজি আছি। আমি মরে গেলেও এটা তো অন্তত বলতে পারবো যে আমি আমার ভালোবাসার মানুষটার জন্য মরে গেছি। হে আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। আমি বুঝতে পারছি না এ কেমন পাগলের পাল্লায় পড়েছি আমি, যে আমাকে একদম পাগল বানিয়ে ছেড়ে দেবে এমন অবস্থা তৈরি হয়েছে। এই বলে নেহার রেস্টুরেন্টের বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসলো। অপরদিকে নীল তার পিছন পিছন আসতে লাগলো। বাসে এসে কলিং বেল চাপ দিতে নেহার আম্মু এসে দরজা খুলে দিল। আর নেহাকে একা দেখে তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার নেহা, তুমি একা কেন এসেছো? নীল কোথায়? নীলকে তোমার সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? দেখো আম্মু, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এই ছেলেটাকে আমাদের বাড়ি থেকে বিদায় করো। আমি এই ছেলেটাকে আর জাস্ট সহ্য করতে পারছি না। আমার সব বিষয়ে তাকে কেন নাক গলাতে হবে? আমার কি এই বাড়িতে পার্সোনালিটি বলতে কোনো কিছু নেই নাকি? সব কিছুই আছে, কিন্তু তুমি এটা ভুলে যেও না, সে আমার একমাত্র বোনের একমাত্র আদরের ছেলে। তোমার চাইতে তার প্রায়োরিটি এই বাড়িতে অনেক বেশি। সো এই কথাটা তুমি সব সময় মাথায় রাখবে। আর ওর ব্যাপারে কখনোই আমার কাছে নালিশ জানাতে আসবে না। ওকে ঠিক আছে, আমি এই ব্যাপারে আর কখনোই তোমাকে কিচ্ছু বলবো না। তবে একটা কথা তুমি খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, এই ছেলেটা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমি এই বাড়িতে থাকবো না। আমি আজকেই বাসা থেকে বের হয়ে যাচ্ছি। হোস্টেলের কথা বলে এসেছি, আমি ওখানেই থাকবো আর ওখান থেকেই জব করব। এটা কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি এরকমটা করবে না। আমি কিন্তু তোমার আব্বুর সঙ্গে সব বলে দেব। আর এসব কথা যে তোমার আব্বু অ্যালাউ করবে না, সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। তুমি বড় হয়েছো, সেটা ভালো কথা, কিন্তু তাই বলে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। কেন করতে পারবো না? আমি বড় হয়েছি, আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। তাহলে কেন তোমরা আমাকে সে সব কিছু থেকে বাধা দিচ্ছ? কেন এই ছেলেটাকে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছ? না বুঝতে পারছো না? আমি এটাকে যে সহ্য করতে পারছি না। বিদায় করো এই আপদটাকে এখান থেকে। না, তুমি তোমার মুখটা বন্ধ করো।
আর চুপচাপ নিজের রুমে চলে যাও। আমি এ ব্যাপারে তোমার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাইছি না। নীল যতদিন মন চায় এই বাড়িতেই থাকবে। এ ব্যাপারে আমি তোমার কোনো মতামত গ্রহণ করব না। নেহা তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে সোজা নিজের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে রইল। তার কিছুক্ষণ পর নীল বাসায় আসলো। নীল বাসায় আসতেই নেহার আম্মু তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার নীল, কি হয়েছে? তুমি কি নেহাকে কিছু বলেছিলে যে কারণে নেহা এভাবে রেগে গিয়েছে? খালামণি, তুমিও না, আমি একটু ফাইজলামো করছিলাম আর তার জন্য নেহা আপু এভাবে রেগে গেছে। এটা তো আমি ভাবতেই পারিনি। সে আমাকে ছোট ভাই হিসেবে মেনে নিতেও পারে না, কেন এরকম করে বলবে আমাকে? হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি। আসলে আমার মেয়েটা ইদানিং বড্ড হিংসুটে টাইপ হয়ে গেছে। সে তার পাশে কাউকে সহ্য করতে পারে না। সব কিছু তার কাছে বিরক্ত লাগে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি এ ব্যাপারে নেহার সঙ্গে কথা বলবো। আচ্ছা খালামণি, তুমি আমাকে একটা কথা বলো, আমি কোন দিক থেকে অযোগ্য যে তোমার মেয়েকে বিয়ে করলে সুখে রাখতে পারবো না? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তুমি বিষয়টা এতক্ষণে বুঝতে পেরেছি। তুমি নেহাকে এ ব্যাপারে কিছু বলেছিলে আর তাই নিয়ে এভাবে রেগে গিয়েছে। হ্যাঁ খালামণি, নেহা আপু তোর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিল, আর সেখানেই আমি এ ব্যাপারে কথা বলছিলাম, তাই নেহা আপু এভাবে রেগে গেছে। প্লিজ তুমি ওকে বুঝিয়ে বলো না। সত্যি বলছি, নেহা আপুকে আমার খুব ভালো লাগে। হয়তো তোমার ফাজলামো মার্কা কথাবার্তা আমি অনেক শুনেছি, আর তোমার ফাজলামো মার্কা কথাবার্তা শুনতে চাই না। তুমি এখান থেকে চুপচাপ রুমে চলে যাও আর বিশ্রাম নাও। রাতের খাবার তৈরি হলে আমি তোমাকে ডেকে নেব। আর একটা কথা, তুমি কিন্তু নেহার সঙ্গে এ ব্যাপারে আর কোনো ঝামেলায় জড়াবে না। খালামণি, আমি যেখানে থাকবো সেখানে ঝামেলা না হয়ে থাকতে পারে। তুমি কোনো চিন্তা করো না, আমি একটা না হোক 100টা ঝামেলা তৈরি করব। আর হ্যাঁ, শাশুড়ি আন্টি, একটা কথা শুনে রাখো, আমি কিন্তু তোমার মেয়েকে বিয়ে করতে চাই। তুই যাবি এখান থেকে? বড় হচ্ছিস আর বাদরামি বেড়েই চলেছে। চুপচাপ রুমে যা আর বিশ্রাম নে। তখন সেখান থেকে রুমে চলে আসে আর বিছানায় লম্বা হয়ে শুয়ে একটা ঘুম দেয়। যখন ঘুম ভাঙে তখন রাত আনুমানিক 10টা। নেহা তাকে ডাকতে এসেছিল, কিন্তু সে ঘুম থেকে উঠছিলই না। তাই পাশে থাকার জগ থেকে তার মুখের উপর পানি ছুঁড়ে মারল। এটা দেখে নীল একদম চিৎকার করে উঠল। খালামণি, ও খালামণি, কোথায় তুমি? তোমাদের বাসার ছাদ ফুটো হয়ে গেছে। এই দেখো, আমার মুখের উপর পানি পড়ছে। তাড়াতাড়ি বাসার ছাদ ঠিক করো। চুপ কর হারামজাদা, এখন চুপচাপ বিছানা থেকে উঠ। আমি সেই কখন থেকে রাতের খাবার খাওয়ার জন্য তোকে ডাকতে এসেছি, তুই তো ঘুমিয়ে যাচ্ছিস, তাই তো তোর মুখে আমি পানি ঢালতে হলো। দেখো নেহা আপু, এটা কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তুমি কেন আমার মুখে পানি ঢাললে? আমি কি তোমাকে বলেছিলাম আমি ঘুম থেকে না উঠলে আমার মুখে পানি ঢেলে আদর করে আমাকে ঘুম থেকে উঠাতে? আমি যে তোমার বিয়ে করা জামাই নই। এই দেখ, তুই সবসময় এত বেশি কথা কেন বলিস বলতো? আমি কি তোকে বলেছি তুই আমার জামাই লাগিস? তাই তোকে আমি ঘুম থেকে ডাকতে এসেছি। আম্মু সেই তখন থেকে তোকে ডাকছে, কিন্তু তুই কোনো সাড়া শব্দ দিচ্ছিস না, তাই তো আমি নিজেই তোকে ডাকতে এলাম। দেখো, এত কথা লুকানোর চেষ্টা করো না। আমি খুব ভালোভাবেই বুঝতে পারি তুমিও আমাকে ভালোবাসো। তাই তো আমি খাবার খেতে যাচ্ছি না দেখে আমাকে ডাকতে এলে, কারণ তোমার একা একা খাবার গলা দিয়ে নামবে না। দেখ, তোকে ডাকতে আসাটাই আমার ভুল হয়েছে। আমি কেন তোকে ডাকতে আসলাম? তুই খেলে খাবি না খেলে নাই, তাতে আমার কি আসে যায়? এই বলে নিহার রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নীল সেটা হতে না দিয়ে পিছন থেকে নেহার হাত ধরে টান দিয়ে তার বুকের উপরে ফেলে দিল। একদম নেহার ঠোঁট দুটো নীলের ঠোঁটের ভিতর ঢুকে গেল আর নীল তার ঠোঁট দুটো কামড়ে ধরল। নেহা তার থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু নীল অনেক জোরে কামড়ে ধরে আছে, যাতে নেহার ঠোঁটে একদম নীলের দাঁতের স্পষ্ট বসে গেছে। নীল অনেকক্ষণ সময় নিয়ে নেহার ঠোঁট চুষে চুষে খাচ্ছিল। অপরদিকে নেহার রাগে গজগজ করতে করতে কোনো রকমে শক্তি খাটিয়ে নীলের থেকে নিজের ঠোঁট দুটোকে উদ্ধার করলো আর বলতে লাগলো, কি করলি এটা তুই? আমার ঠোঁটে কিস করলি কেন?
আর এমনভাবে কামড় দিয়েছিস আমার ঠোঁটে তো একদম স্পষ্ট দাগ পড়ে গেছে। হ্যাঁ, তো কি হয়েছে? এই ঠোঁট দুটোতে শুধুমাত্র আমার অধিকার রয়েছে, তাই তো আমি কিস করলাম। আর একটা কথা মনে রেখো, তুমি কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে কোনোভাবেই এই ঠোঁট দুটোতে টাচ করতে দেবে না। নীলের বাচ্চা, একদম মাথা খারাপ করিস না বলে দিলাম। আমি কি কখনো তোকে বলেছি আমি তোকে বিয়ে করব? আমি তোর বয়ফ্রেন্ডকে কথা দিয়েছি আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। আমি আমার বয়ফ্রেন্ডকে কথা দিচ্ছি আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। আর আমি আমার ব্যাপারে তোর সঙ্গে কেন কথা বলছি? তুই কে বলতো? আরে জানেমান, তুমি একটা কথা কেন বারবার বলে যাও? আমি তোমার হবু হাজবেন্ড, তুমি আমাকে বিয়ে করতে চলেছো, আর আমি তোমাকে এই কথাটা কেন বারবার তোমাকে আমার মনে করিয়ে দিতে হয় বলবে আমায়? তোর বিচার গুষ্টি কিলাই। তুই কাল সকালের মধ্যে আমাদের বাড়ি থেকে চলে যাবি, এটাই শেষ কথা। আর এখন বিছানা থেকে নেমে ডাইনিং রুমে আয়। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। আর নীল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর ডাইনিং টেবিলে গেল খাবার খাওয়ার জন্য। এদিকে নেহা মুখ কালো করে বসে আছে। এটা দেখে নেহার আম্মু বলল, কি ব্যাপার নেহা, কি হয়েছে? কি সমস্যা তোমার? আমি ইদানিং লক্ষ্য করেছি তুমি কখনোই হাসি মুখে কারোর সঙ্গে কথা বলো না, সব সময় চুপচাপ থাকো, নয়তো মুখটাকে একদম বাংলার পাঁচের মতো করে রাখো। আমার মুখ কেমন করে রাখলাম না রাখলাম সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে তোমার মাথা ঘামাবার কোনো কারণ নেই। তোমরা যেটাকে নিয়ে মাথা ঘামাচ্ছ সেটাকে নিয়েই থাকো। আমি তোমাদেরকে কতবার বলেছি নীলকে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলো, কিন্তু তোমরা কি আদৌ সেটা করেছো? আমি বুঝতে পারছি না কি সমস্যা তোমার। নীল আমাদের বাড়িতে এসেছে কয়েকদিন ঘুরে বেড়ানোর জন্য, তারপর তো এখান থেকে চলে যাবে। তাহলে তোমার সমস্যাটা কোথায় সেটা বলো তো শুনি। আমার কোনো সমস্যা নেই, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, কিন্তু এই ছেলেটার ব্যাপারে আমাকে কখনোই কোনো কিছু বলবে না। আমি এর কোনো কাজ করে দিতে পারবো আর না তো এই ছেলেটাকে আমার রুমে প্রবেশ করতে পারবে, তাহলেই হবে। না, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ইদানিং তুমি খুব বেশি বার বেড়েছ। তোমাকে কোনো কথাই শোনানো যায় না, তুমি বরাবরই এরকম করে থাকো। কেন বলো তো, কি সমস্যা তোমার? আমার কোনো সমস্যা নেই, যত সমস্যা এই ছেলেটার। এই ছেলেটা পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে যাবে, আমার জিনিসপত্রে হাত দেবে, আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে। এগুলো আমার জাস্ট মেনে নেওয়া সম্ভব না। দেখো নেহাপু, আমাকে তোমার পছন্দ নয় সেটা ভালো কথা। তুমি আমাকে সরাসরি বলে দাও আমি তোমাদের এই বাড়িতে আর কোনো দিনও আসবো না, কিন্তু তুমি এভাবে খালামণির কাছে আমাকে ছোট করবে না, এটা তোমাকে আমি বলে দিলাম। করব, 100 বার করব, আমার যা ইচ্ছে আমি তাই করব। তার জন্য কি আমি তোর কাছে কোনো কৈফিয়ত দেব নাকি? তুই কে রে আমি তোর কাছে কোনো কৈফিয়ত দিতে যাব? এরপর নেহার চিৎকার চেঁচামেচি শুরু করলো, কিন্তু নীল তার কথার কোনো উত্তর দিল না। কারণ এখানে নেহার আম্মু দাঁড়িয়ে আছে, কথা বলতে গেলেই ধরা পড়ে যাবে। তাই সে চুপচাপ খাবার শেষ করে রুমে চলে গেল। এদিকে নেহা তার খাওয়া শেষ করে রুমে চলে আসলো আর বিছানায় শুয়ে মোবাইল টিপাটিপি করছিল। তখনই তার বয়ফ্রেন্ড তাকে কল করলো। কি ব্যাপার? তোমাকে যে বলেছিলাম তোমার আম্মুর সঙ্গে কথা বলে এই উগান্ডার বংশধরকে তোমাদের বাড়ি থেকে বিদায় করতে, তার কি হলো? আর বলো না, এই ব্যাপারেই আমার সঙ্গে কথা বলছিলাম। যত সব ঝামেলা এখানে এসে পড়তে হয়, জানি না আল্লাহ এদেরকে কি মাটি দিয়ে বানিয়েছে। এত অপমান করার পরও এখানেই থেকে যাচ্ছে। আমি তোমার কাছ থেকে এত কথা শুনতে চাইনি। আমি শুধু শুনতে চাইছি এই ছেলেটা তোমাদের বাড়ি থেকে যাবে কি না যাবে। তা না হলে কিন্তু আমি তোমার সঙ্গে রিলেশন আর কন্টিনিউ করব না। কারণ এই ছেলেটার ব্যবহার আমি দেখেছি, সবসময় তোমার সঙ্গে গায়ে পড়ে থাকে। এগুলো আমার জাস্ট ভালো লাগে না। তুমি কি ভাবছো এগুলো আমার ভালো লাগে? আর আমি ওকে এখান থেকে তাড়ানোর জন্য কোনো কিছুই করছি না। আমি অনেক কিছুই করছি, কিন্তু আমি আমার মাকে এই ব্যাপারে বোঝাতেই পারছি না। তো আমি কি করব বলো আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানি আগামীকাল সকাল হলে এই ছেলেটা আর তোমাদের বাড়িতে থাকবে না, এখান থেকে চলে যাবে, ব্যাস এইটুকুই। এরপর হৃদয় নেহাকে আর কোনো কথা বলার সুযোগই দিল না, সোজা ফোনটা কেটে দিল। অপরদিকে নেহা মোবাইল টিপতে টিপতেই ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকালবেলা থেকে উঠে নাস্তা করে থানার উদ্দেশ্যে রওনা দিবে এমন সময় নীল তার সামনে এসে দাঁড়ালো। বেবি তুমি পিছনে বসো, আমি তোমাকে বাইক চালিয়ে থানায় পৌঁছে দিয়ে আসি। এটার কোনো প্রয়োজন হবে না, আমি বাইক চালাতে পারি। আমি সময় মতো আমার অফিসে যেতে পারবো। তোকে আমায় কোনো সাহায্য করতে হবে না। তুই তোর নিজের চরকায় তেল দিয়ে কিভাবে তুই কি করবি না করবি সেটা নিয়ে চিন্তা কর। আমার পেছনে তোর কোনো টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই। তুমি যে কি বলো না বেবি, আমি কেন তোমার পিছনে টাইম ওয়েস্ট করতে যাব? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র হবু বউ। তোমার জন্য তো আমি এইটুকু করতেই পারি। যাও তুই পিছনে বসো, আমি তোমাকে থানায় পৌঁছে দিচ্ছি। এই বলে নীল বাইকে উঠে বসলো। নিহু তখন কোনো উপায়ন্তর না পেয়ে নীলের পেছন উঠে বসলো, কারণ সে খুব ভালো করেই জানে নীলকে এখন যে যাই বলুক না কেন কোনো কথাই শোনাতে পারবে না। তাই নেহা আর তর্কে না গিয়ে গাড়িতে উঠে বসলো। থানায় এসে পৌঁছাতেই তাদের 20 মিনিটের সময় লাগলো। বাইক পার্ক করে নেহা থানার ভিতরে ঢুকে গেল। অপরদিকে নীল তার পিছন পিছন আসছিল, সে এটা খেয়াল করেনি। নিজের কেবিনে গিয়ে বসতেই নীল তার সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, কি ব্যাপার বেবি, আজ প্রথমবার তোমার অফিসে আসলাম আর তুমি আমাকে একটা চা কফি পর্যন্ত অফার না করে চুপচাপ অফিসের ভিতরে চলে আসলে, এটা কি হতে পারে? তুই তো এমন কেউ নয় যে তোকে আমার অফিসে ডেকে এনে চা কফি অফার করতে হবে। আমি তোমার হবু হাজব্যান্ড। এটা তুমি কেন বারবার ভুলে যাও বলো তো? হবু হাজব্যান্ডের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? তোর হাজব্যান্ডের গুষ্টি কিলাই, তুই এক্ষুনি চুপচাপ এখান থেকে চলে যা। তা না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি করবে তুমি? তুমি আমাকে কাস্টডিতে ঢুকাবে? সেটাও করতে পারো, তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। তোমার যা ভালো লাগে তুমি তাই করতে পারো। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক, কারণ তুই কে জানি আমাকে খুব জ্বালাচ্ছিস। আমি আর তোর জ্বালাতন সহ্য করতে পারছি না। এবার এর একটা বিহিত করা প্রয়োজন। এ বলে নেহা তখনই কনস্টেবলকে ডাক দিল। কনস্টেবল, এক্ষুনি এই ছেলেটাকে কাস্টাডিতে ঢুকান, আর এর বিরুদ্ধে আমি এফআইআর করব। কিন্তু ম্যাডাম, আমার হাতে তো কোনো এফআইআর এর কাগজ নেই, তাহলে আমি কিভাবে একে কাস্টডিতে ঢোকাবো? আমি বলছি তাই ঢুকাবেন। আমি এটার এসপি, আমার কথার কি আপনার কাছে মূল্য নেই? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এখনই এই ছেলেটাকে কাস্টডিতে ঢোকাচ্ছি। কিন্তু এরপর যদি আমাকে অন্য কোনো সমস্যায় করতে হয় তাহলে কিন্তু সেটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি এক্ষুনি এর বিরুদ্ধে এফআইআর লিখছি। আপনাকে কখনো কোনো ঝামেলায় পড়তে হবে না এই বিষয় নিয়ে। আপনি শুধু একে কাস্টাডিতে ঢুকান, বাকিটা আমি দেখছি। কনস্টেবল তখন কোনো উপায়ন্তর না পেয়ে নিলয়কে কাস্টডিতে ঢুকালো। আর এদিকে সঙ্গে সঙ্গে খবরটা নেহার আম্মুর কান পর্যন্ত পৌঁছে গেল। নেহার আম্মু খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে থানায় ছুটে আসলো আর নেহার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল, কত বড় দুঃসাহস হয়েছে তোমার! আমি তো সেটাই ভাবতে পারছি না। তুমি আমার বোনের একমাত্র আদরের রাজপুত্রকে কাস্টাডিতে ঢুকিয়েছো? এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? আম্মু, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, এটা থানা। এখানে কারোর হুয়াঙ্কার চলে না। এখানে আমি যা বলবো তাই হবে। তাই কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। এই ছেলেটা আমার সঙ্গে অপরাধ করেছে, তাই আমি একে কাস্টাডিতে ঢুকিয়েছি। এখানে আমি অপরাধ দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা আপনার অধীনস্থ এলাকা হলেও বাসায় কিন্তু আমার আইন চলে, এটা আপনি ভুলে যাবেন না। ঠিক আছে, এখানে আপনি আপনার আইন দেখান, বাসায় আমি আমার আইন দেখাবো। এই বলে নেহার আম্মু সেখান থেকে চলে গেলেন। এদিকে নেহা তখনই কনস্টেবলকে ডেকে নীলকে আবারও কাস্টাডির বাইরে নিয়ে আসলেন আর বলেন, এখান থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাবি। আর বাসা থেকে তোর কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আজকে চট্টগ্রাম চলে যাবি। আমি চাই না তুই এখানে থাক। তোর জন্য আমার অনেক প্রবলেম হচ্ছে। আমি আর কোনো প্রবলেমে পড়তে চাই না। কিন্তু মহারানী, সেটা তো হবে না। আমি এখানে এসেছি আপনাকে নিয়ে যেতে। আমি তো আপনাকে ছাড়া একা একা যাব না। আপনি যদি আমার সঙ্গে যান তাহলেই আমি যেতে পারি, নয়তো আমাকে এখানেই থেকে যেতে হবে। তোর এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। আমি কোনোদিনও তোর সঙ্গে কোথাও যাব না। আমি আমার বয়ফ্রেন্ডকে কথা দিয়েছি,
আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। তাহলে আমি কেন তোর সঙ্গে যাব? তুই এসব চিন্তা ভাবনা তোর মাথা থেকে ছেড়ে ফেলে দে। আমাকে নিয়ে চিন্তা করে কোনো লাভ হবে না, কারণ তুই আমাকে কোনোদিনই পাবি না। আমি আমার বয়ফ্রেন্ডের ছিলাম, বয়ফ্রেন্ডেরই থাকবো। নীল তখন কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে সোজা নেহার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে গেল। আর সেখানে গিয়ে সে গতকাল নেহাকে কিস করেছিল, সেটা ভিডিও করে রেখেছিল। সেটা নেহার বয়ফ্রেন্ডকে দেখালো। এটা দেখে তো নেহার বয়ফ্রেন্ড একদম তেলে বেগুনে জ্বলে গেল আর বলতে লাগলো, আমার মতো ছেলের সঙ্গে ডাবল টাইম এটা কখনো আমি হতে দিব না। এরকম বেইমান মেয়ের সঙ্গে আমি কখনোই রিলেশন রাখবো না। আমি আজকেই ব্রেকআপ করব। এই বলে সঙ্গে সঙ্গে হৃদয় নেহাকে ফোন করলো আর বলল, নেহা, কোথায় আছো তুমি? তুমি কি এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে পারবে? আমি তো এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না, কারণ আমি একটা কেস নিয়ে ঝামেলায় পড়েছি। আমাকে এখন ওইটা সলভ করতে হবে। তোমার সঙ্গে দেখা করা এখন সম্ভব নয়। তুমি চাইলে বিকেলে আমি তোমার সাথে দেখা করতে পারি। না থাক, সেটার কোনো প্রয়োজন হবে না। কারণ আমি খুব ভালো করেই জানি এখন আমি পুরনো হয়ে গেছি। তোমার মতো মেয়ে মানুষদের পুরনো জিনিসের প্রতি কোনো আগ্রহ থাকে না। স্টপ স্টপ, অনেক বলেছো, আর বলতে হবে না। তুমি কি বলতে চাইছো আর কি বলবে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি সোনা। আমি বলছি, আমি যদি টাইম পাস করার চেষ্টা করতাম তাহলে তোমার মতো বয়ফ্রেন্ডের 10-12টা ঝুলিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি সেরকম মেয়ে নই। তাই তোমার মতো একটা ছেলের পেছনে টাইম ওয়েস্ট করছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে। ব্যাপার না, আমি তোমাকে ভুলে যাব। তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে চাও, এটাই বলতে চাও তো? ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদমই তাই। আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। আমি তোমার সঙ্গে আর এই রিলেশন কন্টিনিউ করতে চাই না। আমাদের দুজনের মধ্যে ভারতবর্ষ চলে এসেছে। এখানে আমার যাই কিছু করি না কেন, আমরা কোনোভাবেই রিলেশনটাকে কন্টিনিউ করতে পারবো না। এটা আজ না হোক কাল ভেঙে যাবে। তাই আমি চাই এক্ষুনি ব্রেকআপ করতে। ওকে ঠিক আছে, নো প্রবলেম, ব্রেকআপ ডান। এবার তো তুমি খুশি? যেটা চেয়েছিলে সেটাই হলো। আমি চাই তুমি চেয়েছো বলেই হলো। কারণ তুমি তো আমার মতো একটা পুরুষ আসক্ত থাকতে পারো না। তোমার তো 10-12টা লাগে, যার কারণে তুমি তোমার খালাতো ভাইয়ের সঙ্গে ডেট পর্যন্ত করেছো। চুপ, একদম চুপ। এসব নোংরা কথা বলতে মুখে বাঁধে না তোমার? চুপ, একদম চুপ। এসব নোংরা কথা বলতে তোমার মুখে বাঁধে না? কি বলছো জানো তুমি এসব? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আমি কি বলেছি। আর এটাও খুব ভালো করে জানি আমি কাকে বলছি। সো এই ব্যাপার আমাকে কিছু বলতে এসো না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমার সঙ্গে রিলেশন আর আমার হবে না। প্লিজ হৃদয়, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তোমাকে হারাতে পারবো না। তুমি আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। তোমার পরে আমার হৃদয় আর কারোর জায়গা হবে না। হয়েছে, হয়েছে। আমাকে সব পাম্পারটি দিয়ে আর কোনো কাজ হবে না। যা হওয়ার তা হয়ে গেছে। এখন আর এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাই, আমি তোমার সঙ্গে আর রিলেশন রাখছি না। কারণ যে মেয়ে তার খালাতো ভাইয়ের সঙ্গে চুম্মাচুম্মি করতে পারে, সেই মেয়ে আর যাই হোক আমার সঙ্গে সংসার করতে পারবে না। কারণ তার একটা বয়ফ্রেন্ড দিয়ে হবে না, তার 10-12টা চাই। এই কথা বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করে হৃদয় ফোনটা কেটে দিল। এদিকে নেহা বুঝতে পারছে না কি করবে, কি থেকে কি হয়ে গেল। হৃদয় এসব ব্যাপারে কি করে জানতে পারলো। তাই সে ধরা না করে অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। আর বাসায় এসে নীলকে বলল, দেখো, আমি খুব ভালো করেই জানি হৃদয়ের সঙ্গে তুই উল্টাপাল্টা কথা বলেছিস, যার কারণে হৃদয় এভাবে ক্ষেপে গেছে আর আমাকে এইসব কথা শুনিয়েছে। এখন তুই আমাকে এটা বল, তুই হৃদয়কে ঠিক কি কি বলেছিস? আমি কেন তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে যাব? তোমার বয়ফ্রেন্ড তো আমার দুলাভাই লাগে না? শোনা বউ, আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না। তাই আমি যা করেছি একদম ঠিক করেছি। তুমি আমার এবং শুধুমাত্র আমার, আমি তোমার ভাগ অন্য কাউকে দেব না। এটা তুমি তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। ওকে ঠিক আছে, তাহলে তুই একটা কথা খুব ভালো করে শুনে রাখ। আমি প্রয়োজন হলে বিষ খাবো, আত্মহত্যা করব, গলায় দড়ি দিব, কিন্তু তোর মতো ছেলেকে কোনোদিনও বিয়ে করব না। ঠিক আছে, সমস্যা নেই, সেটা সময় হলে দেখা যাবে। আর একটা কথা, আমি কিন্তু আগামীকাল সকালেই আমাদের বাসায় ফিরে যাচ্ছি। তখন কিন্তু ভুলেও তুমি আমার খোঁজ করতে যেও না। খুঁজে পাবে না আমাকে, নিজেকে নিরুদ্দেশ করে ফেলবো। তুই মরে গেলেও আমার কোনো আপত্তি নেই। তুই মরে গেলেও আমি একবারও তোকে খুঁজতে যাব না।
একবার তোকে দেখতেও যাব না যে তুই বেঁচে আছিস কিনা মরে গেছিস। তোর যা ইচ্ছে তুই তাই করতে পারিস, কিন্তু তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোর চেহারাটা আর দেখতে চাইছি না। ওকে ঠিক আছে করো, সমস্যা নেই, কিন্তু কখনো যেন এমন না হয় তুমি আমার চেহারাটা দেখার জন্য পাগল হয়ে ঘুরছো, আমাকে হন্যে হয়ে খুঁজছো, কিন্তু কোথাও আমাকে খুঁজে পাচ্ছ না। তোর চিন্তার কোনো কারণ নেই, কারণ এরকম দিন কোনোদিনও আসবে না। এটা তুই ভালোভাবেই শুনে রাখ। আর হ্যাঁ, এতদিন আমার পেছনে টাইম ওয়েস্ট করেছিস, তার জন্য কোনো দিন আফসোস করিস না, কারণ নেহা কোনোদিনই তোর হবে না। নীল তখন নেহার কথার কোনো উত্তর দিল না, চুপচাপ রুমে বসে রইল। পরের দিন সকালবেলা উঠে ব্যাগপত্র গুছিয়ে তারপর নিচে আসলো। তার সঙ্গে ব্যাগপত্র দেখে নেহার আম্মু জিজ্ঞাসা করলো, কি ব্যাপার নীল, কি হয়েছে? যে ব্যাগপত্র গুছিয়ে কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আন্টি, আমি বাসায় চলে যাচ্ছি। আম্মু ফোন করেছিল, আম্মুর শরীরটা নাকি ভালো লাগছে না, তাই আমাকে চলে যেতে বলল। আমি খুব ভালো করে জানি তুই আমাকে মিথ্যা কথা বলছিস, কারণ তোর আম্মুর শরীর খারাপ থাকলে তোর আম্মু নিজেই আমাকে ফোন করতো আর আমাকে বলতো, কিন্তু তোর আম্মু সেটা করেনি। তাই আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুই কেন এই মিথ্যা কথাগুলো বলছিস। সরি তোমাকে মিথ্যে বলার জন্য, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার উপর রাগ অভিমান রেখো না। এখানে এসে তোমাদের বিরক্ত করার জন্য খুবই দুঃখিত। এই বলে নীল নেহাদের বাড়ি থেকে বের হয়ে সোজা বাস স্টপেজে চলে গেল। আর সেখান থেকে বাসে উঠে সোজা চট্টগ্রাম চলে আসলো। অপরদিকে নেহা সকাল 9টার দিকে ঘুম থেকে উঠল, কারণ আজ তার অফিস নেই। আজ শুক্রবার, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠতেই সে তার বিছানার পাশে একটা চিরকুট দেখতে পেল। সে এটা হাতে নিয়ে পড়তে লাগলো। সরি প্রিয়তমা, এতদিন তোমাকে বিরক্ত করবার জন্য। আমি সত্যি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারোনি। তুমি অন্য একজনকে ভালোবাসতে আর তার মোহে তুমি মোহিত। তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একদিন তুমি নিজেই আমাকে ভালোবাসবে আর আমাকে হয়তো পাগলের মতো হন্যে হয়ে খুঁজে বেড়াবে। কিন্তু সেদিন হয়তো পেলে পেতেও পারো, না পেলে নাই। জানি না আমি ততদিন পর্যন্ত বাঁচবো কিনা, কারণ ভালোবাসার অভাবে একটা মানুষ ভিতর থেকে মরে যায়। আর হয়তো আমার সঙ্গেও সেই রকমটাই হতে পারে, কারণ আমি আমার মন থেকে তোমাকে ভালোবাসি। আমার মনের মণিকোঠার মানুষটা যখন থাকবে না, তখন জানি না আমার মনের অবস্থা আমি কি করে বাঁচবো। আমি তোমার চাইতে বয়সে ছোট, সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, ভালোবাসা কখনো বলে আসে না। তুমিও প্রাপ্তবয়স্ক আর আমিও, আমাদের মধ্যে ভালোবাসাটা হতেই পারে, সেখানে বয়স ডাজ নট ম্যাটার। কিন্তু তুমি আমার সামনে যখন তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে কিংবা তার সঙ্গে দেখা করতে যেতে, সেই বিষয়গুলো আমাকে খুবই কষ্ট দিত। তাই আমি তোমার বয়ফ্রেন্ডকে উল্টাপাল্টা বুঝিয়ে তোমার থেকে দূরে সরাতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটা পারলাম না। শুধু তোমার বয়ফ্রেন্ডকে বলে দিও আমি তোমাকে পাওয়ার জন্য এগুলো করেছিলাম, কিন্তু তুমি তো আমায় ভালোবাসো না। তাহলে তোমার পেছনে এভাবে পড়ে থেকে ছ্যাঁচড়ার মতো অপমান পেয়ে কী লাভ হলো? তাই চলে গেলাম তোমাদের থেকে অনেক দূরে, আর কোনোদিনও এখানে আসবো না। ভালো থেকো, সবাইকে সঙ্গে নিয়ে খুব ভালো থেকো। চিঠিটা পড়ে নেহার ভিতর তেমন কোনো রিয়াকশন দেখা গেল না। সে চিঠিটা বিছানার পাশে রেখে রুম থেকে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে হৃদয়কে ফোন করলো, কিন্তু হৃদয় তার ফোনটা তুলছে না। তাই সে বাধ্য হয়ে হৃদয় যেখানে থাকে, হোস্টেলে, সেখানে চলে গেল। নেহা সেখানে গিয়ে দেখতে পেল হৃদয় তার বন্ধুদের নিয়ে মদ মস্তি করছে, যেটা নেহা কোনো দিনই হৃদয়ের কাছ থেকে আশা করেনি। সে অনেকটাই রেগে গেল আর হৃদয়ের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার হৃদয়, এগুলো কি হচ্ছে? তুমি রুমে তোমার রুমমেটদের নিয়ে নেশা করছো? এটা আমি কোনোদিনও তোমার কাছ থেকে আশা করিনি। তুমি তোমার খালাতো ভাইকে নিয়ে পরিণষ্টি করবে, চুম্মাচুম্মি করবে, যা ইচ্ছে তাই করবে। সেগুলো কি আমি তোমার কাছ থেকে আশা করছিলাম? হৃদয় প্লিজ, কোনো কথা বলতে চাই না। যা হয়েছে সব কিছুই ভুল। তুমি যা দেখেছো সব ভুল। নীল আমাদের এখান থেকে চলে গেছে। সে আমাকে বলেছে আর কখনো এখানে ফিরে আসবে না আমাদের লাইফে, আর কখনোই কোনো সিন ক্রিয়েট করবে না। আমাদেরকে আমাদের মতোই থাকতে দেবে। এই দেখো, একদম ফাজলামি মার্কা কথাবার্তা আমার সঙ্গে বলতে এসো না। আমি সব কথা বিশ্বাস করি না আর কখনো করবও না।
তুমি চুপচাপ এইখান থেকে চলে যাও, এটাই ভালো হবে। তা না হলে দেখো, এখানে আমার সব বন্ধুরা মাতাল অবস্থায় আছে। কে কখন তোমাকে কাছে পেতে চাইবে সেটাই কিন্তু কোনো ঠিক নেই। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমার এখানে আসাটাই উচিত হয়নি, কারণ আমি তো জানতামই না যে তোমরা এখানে নেশা করছো। তাহলে তো আমি পুলিশ নিয়ে তারপর আসতাম, তোমাদেরকে কাস্টাডিতে ঢুকাতাম। কারণ তোমরা যেইভাবে ওপেনে নেশা করছো, এটা যুব সমাজের জন্য একটা ক্ষতিকর, সেটা তোমরা বুঝতে পারছো না। এই মেয়ে শোন, এত নীতিকথা আমাদেরকে শোনাস না। আমরা তোর নীতিকথা শুনতে বলছি, আমরা তো নীতিকথা শুনতে বসিনি। তুই এইখানে এসেছিস, বেশ ভালো কথা। চুপচাপ এইখান থেকে চলে যা, তা না হলে কিন্তু নিজের ইজ্জত নিয়ে ফিরতে পারবি না, বলে দিলাম। হো তাই নাকি? ইন্সপেক্টর নেহাকে ইজ্জতের ভয় দেখাচ্ছিস? জানিস আমি তোদের কি করতে পারি? তুই কিছু করতে পারবি না, তুই এখানে ডিউটিতে আছিস, আর নয়তো তোর গায়ে পুলিশের পোশাক আছে। এখন তুই আর 5টা সাধারণ মেয়ের মতোই আমাদের কাছে চাই, ডেভিড। এখন তুই আর 5টা সাধারণ মেয়ের মতোই আমাদের কাছে, তাই তোর সঙ্গে এমন কিছু করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। তার চাইতে বরং এটা ভালো হবে, চুপচাপ এইখান থেকে চলে যা। যাব না আমি। আমিও দেখতে চাই তুই ঠিক কি করতে পারিস আমার সঙ্গে। এটা আমার দেখার বিষয়। এই বলেই নেহা তর্ক করছিল হৃদয়ের সঙ্গে। এদিকে মদ খেতে খেতে তার অবস্থা এতটাই বেসামাল হয়ে পড়েছিল, তার মুখ দিয়ে যা ইচ্ছে তাই বের হয়ে আসছিল। নীল নেহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল, সেই সঙ্গে তার বন্ধুরাও। এভাবে চলতে চলতে একটা সময় তো বিষয়টা এত দূর পর্যন্ত চলে গেল যে হৃদয়ের এক বন্ধু নেহাকে ব্যাড টাচ করতে শুরু করলো। ওহ ডার্লিং, কি হট তুমি! হবে নাকি আমার এইটা আজকের রাতের সঙ্গী? খুব মজা দেব তোমায়। জানো, হৃদয় প্রায় তোমার মতো আইটেম নিয়ে আসে আর আমাদেরকে অনেক মজা দেয়। এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হৃদয় আইটেম নিয়ে আসে মানে? আপনি কি বোঝাতে চাইছেন? ও সুইটহার্ট, এত কিছু তোমাকে বুঝতে হবে না। এখনো তোমার সঙ্গে ভদ্র আচরণ করছি, শুধু তুমি পুলিশে চাকরি করো বলে। তা না হলে এতক্ষণে তোমাকে ছিঁড়ে খেয়ে নিতাম। আহ দোস্ত, মালটাকে এভাবে বলছিস কেন? দে না, একটু খেয়ে দেই। দেখুন, একদম গায়ে হাত দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। সবাই খুব ভালো করেই জানেন আমি পুলিশের এসপি। আপনাদের কি হাল করব সেটা ভাবতেও পারবেন না। ও সুইটহার্ট, এভাবে কেন বলছো? তুমি পুলিশের চাকরি করো, তাতে কি হয়েছে? দিন শেষে তুমি তো একটা মেয়ে, আর তোমার মতো সুন্দরী সেক্সি হট আইটেম পেলে আমরা কিভাবে ছেড়ে দিতে পারি নাকি? দাও না একটু সুখ আমাদের কাছে, থাকো কিছু সময়, সুখ পাবে। এই নাও, একটু ড্রিঙ্কস নাও। নেহা তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সবগুলো ছেলে নেশায় আসক্ত হয়ে মাতাল প্রায় অবস্থা। নেহা কোনো রকমে নিজেকে সামলে সেখান থেকে পালিয়ে ফিরল। বাসে এসে সে মনে মনে ভাবতে লাগলো, নীল যা করেছে ভালোই করেছে। নীল যদি আজ এটা না করতো, তাহলে হয়তো হৃদয়ের এই আচরণগুলো তার সামনে আসতো না। আর হৃদয় যে এত খারাপ ছেলে, এটা সে কোনো দিনও জানতে পারতো না। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল, আগামীকাল সকালে থানায় হৃদয় নামে এফআইআর করবে, আর হৃদয়কে তার বন্ধু বান্ধব সহ যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে কাস্টাডিতে নেবে। তার পরের দিন সকালে থানায় গিয়ে হৃদয়ের নামে আগে এফআইআর করলো, আর তারপর অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে হোস্টেলে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল গতকাল যে ছেলেগুলো নেশা করছিল সেগুলো এখনও মাতাল প্রায় অবস্থায় পড়ে আছে। অপরদিকে হৃদয় ততক্ষণে কিছুটা হুঁশে ফিরে এসে সে নেহাকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার ডার্লিং, কাল তুমি আমাদের ফাঁকি দিয়ে চলে গেলে, আজ কেন আবার এসেছো? আমাদের সবাইকে মজা দিবে বলে? আজ কিন্তু তোমাকে কালকের সাথে বেশি হট লাগছে। চলো তাহলে বিছানায়। কথাটা বলতে না বলতে নেহা তার দুই গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চর বসিয়ে দিল, আর তারপর হাতে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে চলে গেল, সে সঙ্গে হৃদয়ের সব বন্ধু বান্ধবকেও। অপরদিকে নীল বাড়িতে ফিরে গিয়েছে দেখে তার আম্মু বলল, কি ব্যাপার নীল, তুমি তো বলেছিলে বড় খালাদের ওখানে তুমি এবার অনেক দিন থাকবে, কিন্তু কি হলো, তোমার এত তাড়াতাড়ি চলে আসলে কেন? আসলে আম্মু, ওখানে তো আমার বয়সী ছেলে পেলে কেউ নেই, তাই ভালো লাগছিল না। তাছাড়া নেহা আপু সবসময় তার ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, আমাকে সময় দেওয়ার মতো সময় তার হয়ে ওঠে না। তাই আর কি করব, চলে আসলাম। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে ঠিক আছে, যাই হোক সমস্যা নেই।
আগামী বছর আমরা আবার বেড়াতে যাব। এখন এক কাজ করো, তোমার আব্বু তোমার জন্য কিছু জিনিসপত্র এনেছে, সেগুলো আমি তোমার রুমে রেখে দিয়েছি। সেগুলো গিয়ে দেখে নাও তোমার পছন্দ হয় কিনা। ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই, আমি পরে দেখে নেব। এখন আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি আমাকে কিছু খাবার দাও আগে। কিছু খাবার খেয়ে পেটটা ঠিক করে নেই, তারপর না হয় জিনিসপত্র দেখা যাবে। অতপর নীলের আম্মু নীলকে খাবার তৈরি করে দিল। নীল খাবার খেয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে লম্বা একটা ঘুম দিল। তারপর ঘুম থেকে উঠে তার বাবার আনা জিনিসপত্র দেখতে লাগলো। তার বাবা তার জন্য বেশ কয়েকটা জিনিস এনেছে। সবগুলো জিনিসই তার খুব পছন্দ হয়েছে, কারণ সবগুলো ছিল খুবই দামি আর উন্নতমান ব্র্যান্ডের। এই ভাবতে ভাবতে চলে গেল কয়েকটা দিন। ইতিমধ্যে হঠাৎ একদিন নেহার ফোন আসলো। কিরে, তুই তো বাড়িতে গিয়ে একদম আমাদেরকে ভুলেই গিয়েছিস। একটা বার ফোন দিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলি না। আমি কেন ফোন দিয়ে তোমার খোঁজ নিতে যাব? তোমার খোঁজ নেওয়ার জন্য তো তোমার বয়ফ্রেন্ড রয়েছে, সে তো প্রতিনিয়তই তোমার খোঁজ খবর নেয়। তাহলে আমাকে কেন বলছো এসব কথা? আই এম সরি রে, সব কিছুর জন্য আমি রিয়েলি সরি। আসলে হৃদয় খুব বাজে একটা ছেলে। আমি সেদিন তার সঙ্গে দেখা করতে গেলাম, আর গিয়ে দেখতে পেলাম সে তার বন্ধুদের সঙ্গে নিয়ে নেশা করছে। তাই আমি তার সঙ্গে ব্রেকআপ করে চলে এসেছি। সত্যি তোর কারণে আমি এত বড় বাঁচা বেঁচে গেলাম। তা না হলে যে কি হতো আমি সেটাই ভাবতে পারছি না। যাই হোক, এসব কথা এখন আর আমাকে বলে কোনো লাভ নেই, কারণ আমি বাড়িতে এসে জানতে পারলাম আব্বু আম্মু আমার বিয়ের সম্বন্ধ করছে, পাত্রীও পছন্দ হয়েছে। এখন শুধু আমার দেখার পালা, আমি দেখে মেয়েকে পছন্দ করলে বিয়ে ফাইনাল। বললেই হলো, আমি কখনোই তোকে অন্য মেয়েকে বিয়ে করতে দেব না। তুই আমার ছিলি আর আমার থাকবি। তোর সঙ্গে আমার বিয়ে হবে, অন্য কারণ নয়। আমি কখনোই তোকে অন্য কোনো মেয়ের সঙ্গে শেয়ার করতে পারবো না। তুই আমার এবং শুধুমাত্রই আমার। দেখো পাগলের কাণ্ড, তুমি আমার খারাপ ভাবুন। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো তুমি আমার চাইতে বয়সে বড়, তোমার সঙ্গে কখনোই আমার যায় না। আমি কেন তোমাকে বিয়ে করব? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুই যদি মনে করিস আমার মাথা খারাপ হয়েছে তাহলে তাই। আমি তোকে আর কিছুই বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, জীবনে যদি বিয়ে করি তাহলে তোকেই করব, এবং তোকেও আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে দিব না। প্রয়োজন হলে আমি তোকে খুন করব। আরে এসব তুমি কি বলছো? তুমি তো পুলিশের চাকরি করো, আর আইনের লোক হয়ে আইন ভঙ্গ করবে, এটা হয় নাকি? কোনটা হয় আর কোনটা হয় না সেই সব কিছু চিন্তা করার মানসিকতা এখন আমার নেই। আমি শুধু জানি আমি তোকে ভালোবাসি আর তোকে বিয়ে করব। কি বললে? তোমার একটু লজ্জা করছে না নিজের আপন খালাতো ভাইকে এসব কথা বলতে? তাও আবার নিজের চাইতে বয়সে ছোট। এসব কথা বলতে হয় না, লোকে শুনলে খারাপ বলবে। তোমার জন্য পৃথিবীতে অনেক ছেলে আছে যারা তোমার জন্য পারফেক্ট। আমি তোমার যোগ্য নই, আমাকে তোমার মন থেকে মুছে ফেলো। আর মন থেকে কি মুছবে? আমি তো তোমার মনে কোনোদিন ছিলাম না। দেখ নীল, এসব কথা আর বলিস না। আমি বুঝতে পেরেছি সত্যিকারের ভালোবাসা কোনটা। কোনো চিন্তা করিস না, আমি আমার ফ্যামিলির সঙ্গে কথা বলবো এবং তোর পরিবারকে কিভাবে রাজি করাতে হয় সেটা আমি দেখব। তোকে কোনো চিন্তা করতে হবে না। এবার দেখছি সত্যি সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে। এখন কিন্তু তোমাকে সত্যি সত্যি মেন্টালি ট্রিটমেন্ট করাতে হবে, তা না হলে তোমাকে নিয়ে যত দ্রুত সম্ভব বা আপনাকে চলে যেতে হবে, কারণ তোমার মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ, একদম ঠিক ধরতে পেরেছিস। মানুষের মনে যখন ভালোবাসা না থাকে তখন মানসিক অবস্থা খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। আমার সঙ্গেও এরকমটাই হয়েছে। আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, তো তাই আমি নিজেকে আর ভালো রাখতে পারছি না। এই বলে ফোনটা কেটে দিল নেহা। আর পরের দিন রাতের খাবার খাওয়ার সময় নেহার আব্বু আম্মু দুজনেই খাবার টেবিলে ছিল, তাই নেহা কথাটা তুলল। আব্বু আম্মু, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। যদিও আজ পর্যন্ত কোনো কথাই তোমরা আমাকে বাধা দাওনি, কিন্তু তারপরও আমার কেন জানি মনে হচ্ছে এটা সবার আগে তোমাদেরকে জানানো উচিত। এত হেয়ালি না করে কি হয়েছে খুলে বললেই তো হয়, তাহলে তো আমরা বুঝতে পারি তোমার সমস্যাটা কোথায়। আসলে হয়েছে কি, আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। এটাই তোমাদেরকে বলতে চাইছিলাম, কারণ তোমরা যা বলবে। এই কথাটা আবার এভাবে বলার কি আছে? তুই কাউকে ভালোবাসিস আর আমরা তার সঙ্গে তোর বিয়ে দেব, ব্যাস এটুকুই তো। তুই আমাদের মেয়ে, বড় হয়েছিস, চাকরি করছিস,
আমরা কেন তোর ইচ্ছাকে গুরুত্ব দেব না বল? হ্যাঁ আম্মু, আসলে বিষয়টা সেরকম নয়। বিষয়টা হলো আমি একজনকে ভালোবাসি, এবং যে আমার চাইতে বয়সে ছোট এবং আমাদের আত্মীয়ের মধ্যে। এসব তুই কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? তুই নিজের চাইতে বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করবি, তাও আবার আমাদের আত্মীয়ের মধ্যে? আমি তো বুঝতেই পারছি না তুই কি বলতে চাইছিস। হ্যাঁ আম্মু, আমি একদম ঠিক কথাই বলছি। আমি আমাদের আত্মীয়ের মধ্যেই একটা ছেলেকে ভালোবাসি, আর সে তোমার খুব কাছের একজন কেউ। শোন, আমি তোর এসব হেয়ালিপনা কথা একদম বুঝতে পারছি না। কি বলবি খুলে বল, তা না হলে বলার দরকার নেই। না আম্মু, বলার দরকার আছে, কারণ আমি তাকে খুব ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তাকে না পেলে আমি জীবন থেকে খুব বড় কিছু একটা হারিয়ে ফেলবো। আমি আমার জীবন থেকে কিছু হারাতে চাই না। যে আমাকে ভালোবাসে এবং যার কাছে আমি খুব ভালো থাকবো, তাকে আমি আমার জীবনে আপন করে নিতে চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, সেসব কিছু না হয় বুঝলাম। এখন তুই আমাকে এটা বল অন্তত, যে ছেলেটাকে আর কাকে তুই এত বেশি ভালোবাসিস, কাকে এত বেশি বিশ্বাস ভরসা করিস, যার কাছে তুই ভালো থাকবি? আমু সেই ছেলেটা অন্য কেউ নয়। সে তোমার একমাত্র আদরের বোনের ছেলে নীল। তাকে আমি ভালোবাসি, আর সে নিজেও আমাকে অনেক বেশি ভালোবাসে। তাই তো সে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ করিয়েছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। নীল সেদিনের ছেলে, সবেমাত্র অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছে, আর তুই কিনা তাকে বিয়ে করতে চাস? হ্যাঁ আম্মু, একদম ঠিক শুনতে পেয়েছো। আমি নীলকে বিয়ে করতে চাই, কারণ সে আমাকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে ভালোবেসে আগলে রাখতে হয়, তাহলেই জীবন সুন্দর হয়। এসব কথাবার্তা নেহার আব্বু চুপচাপ বসে বসে শুনছিলেন। তিনি কোনো উত্তরই দিচ্ছিলেন না। তাদের দুজনের কথা বলা শেষ হলে নেহার আব্বু বলেন, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। আমি এ ব্যাপারে নীলের আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো। যদি তারা রাজি থাকেন তো আমি তোমাদের দুইজনকে এক করে দিতে পারি। ঠিক আছে আব্বু, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম আব্বু, আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা না করলেও তুমি আমাকে অনেক সহযোগিতা করবে, কারণ আমি তোমার একমাত্র আদরের রাজকন্যা। তুমি আমাকে সহযোগিতা না করে থাকতেই পারো না। 10টা না 5টা না, আমি তোমার একটা মাত্র মেয়ে বলে কথা। হয়েছে হয়েছে, আমাকে আর পাম দেওয়া কোনো প্রয়োজন নেই, কারণ আমি খুব ভালো করেই জানি আমার মেয়ে কোথায় সুখে থাকবে সেটা আমার মেয়ে নিজেই খুব ভালোভাবে বুঝবে। তাই আমি তোমার উপর এই সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছিলাম। তা না হলে তুমি যথেষ্ট বড় হয়েছ। আমি তোমাকে আগেই বিয়ে দিয়ে দিতাম, কিন্তু আমি চাইতাম তোমার নিজের লাইফের সিদ্ধান্ত তুমি নিজেই নাও। হ্যাঁ আব্বু, ইউ আর সো গুড। থ্যাংক ইউ সো মাচ আব্বু, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আজ আমি কতটা খুশি। তুমি আমার জীবনে আজ কতটা খুশি এনে দিয়েছো। ঠিক আছে মামনি, এখন তুমি নিজের রুমে যাও আর বিশ্রাম নাও। আমি নীলের আব্বু আম্মুর সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাবো। নেহা তখন নিজের রুমে চলে গেল। আর এইদিকে 2-3 দিন পর নেহার আব্বু নীলের বাড়িতে ফোন দিল আর নীলের আম্মুর সঙ্গে কথা বলল। আসসালামু আলাইকুম। সালিকা, কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আপনাদের কি খবর? আপনারা কেমন আছেন? আর নেহা মামুনি কেমন আছে? এই তো আল্লাহর রহমতে ভালোই আছি সবাই। আসলে আমি তোমার সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে ফোন দিয়েছিলাম। নীলের আব্বু কি বাসায় আছে? হ্যাঁ, বাসায় আছে, এবং আমরা একসঙ্গেই বসে গল্প করছিলাম। আর তখনই আপনি ফোন দিলেন। কেন, কি হয়েছে বলেন তো শুনি। আসলে নেহা আর নীল দুজনকে ভালোবাসে, কিন্তু বিষয়টা তোমাদের জানাতে লজ্জা পাচ্ছিল। তাই নেহা আমাকে বলল, আর আমি তোমাকে বললাম। এখন ভেবে দেখো কি করবে। এটা আপনি কি বলছেন? নেহা নীলের চাইতে বয়সে বড়। তাছাড়া নীলের আব্বু এটা মেনে নিবে কিনা সেটা আমি জানি না। তাই আমি আপনাকে কিছুই বলতে পারছি না। আপনি নীলের আব্বুর সঙ্গে কথা বলেন, তারপর দেখেন কি হয়। এ বলে নীলের আম্মু ফোনটা নীলের আব্বুর দিকে এগিয়ে দিল এবং নীলের আব্বু নেহার আব্বুর সাথে কথা বলে এবং দুজনেই সহমত পোষণ করেন, কারণ ভালোবাসায় বাধা প্রদান করা ঠিক নয়। আমাদের উচিত ভালোবাসাকে সম্মান জানানো।
এবং ভালোবাসার মানুষদেরকে তাদের ভালোবাসা ফিরে পেতে কিংবা খুঁজে পেতে সহযোগিতা করা। তাই তারা দুজনে সিদ্ধান্ত নিলেন নীল আর নেহাকে বিয়ে করাবেন। কথাটা আড়াল থেকে নীল শুনছিল, তাই তখন সে দূরে নিজের রুমে চলে গেল আর সঙ্গে সঙ্গে নেহাকে ফোন দিল। তাহলে জানেমান, অবশেষে তুমি আমার হতে চলেছ, তাই না? হ্যাঁ, তোমার না হয়ে তো উপায় নেই, কারণ তুমি একমাত্র পুরুষ যে কিনা আমার মতো পুলিশের এসপির মনে জায়গা করতে পেরেছো। তাহলে কি তোমাকে বিয়ে না করে কোনো উপায় আছে? এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের দুজনের বিয়ে হয়ে গেল। এদিকে বিয়ের পর নীল অনার্স কমপ্লিট করে তার বাবার ব্যবসা দেখাশোনা করে, অপরদিকে নেহা পুলিশের চাকরি করে। তাই দুজনের সময় মতো দুজন কারোর সঙ্গে টাইম স্পেন্ড করতে পারে না। এটা নিয়ে নীলের অনেক মাথা ব্যথা। নেহা দেখো, আমি চাই না তুমি এই চাকরিটা করো, কারণ এখন তোমার বিয়ে হয়েছে, প্রায় 2 বছর হতে চললো। এখনও আমাদের সংসারে একটা বাচ্চা কাচ্চা আসেনি। বাচ্চা না আসলে সংসারে কি শান্তি হয় বলো? হ্যাঁ, এটা আমিও মনে মনে ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু তখনই তুমি আমাকে বলে দিলে। আমিও চিন্তা করছি চাকরিটা ছেড়ে দেব, কারণ একটা মেয়ের জীবনে বাচ্চা না থাকলে তার জীবনটাই অসম্পূর্ণ লাগে। হ্যাঁ, তুমি সেটাই করো, কারণ এই মুহূর্তে অনেক মেয়ে আছে যারা দীর্ঘ সময় নিজেদের ক্যারিয়ার করতে গিয়ে নিজেকে নিষ্ফলা বানিয়ে ফেলে, কখনোই সন্তানের মুখ দেখতে পারে না। আমি চাই না আমাদের সঙ্গে সেরকম কিছু হোক। আমাদের ঘরে একটা ফুটফুটে সন্তান আসুক, হোক না সেই মেয়ে। তাছাড়া আমি তো মেয়েকে ভালোবাসি, আমার মেয়ে সন্তান হলেও কোনো আপত্তি নেই, বরং আমরা সবাই খুব খুশি হব। তোমার কথাটা আমার মনে একটু খটকা লাগলো, কারণ মেয়ে বলে কি তারা মানুষ নয়? মেয়েদের কি বেঁচে থাকার অধিকার নেই, ভালোবাসার অধিকার নেই? হ্যাঁ, অবভিয়াসলি সব কিছুই আছে, কারণ মেয়ে মানুষ না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না। আমি তোমাকে এই কথাটা বলেছি, তার পেছনের কারণ হলো অনেক ফ্যামিলি আছে যারা মেয়ে মানুষ জন্ম নিলে সেটাকে ভালোভাবে দেখে না। তারা সবসময় ছেলে মানুষকেই শুভ বলে মনে করে, কিন্তু আমি মনে করি মেয়ে হলো ঘরের লক্ষ্মী মেয়ে। যে ঘরে থাকে না সেই ঘরে কখনো লক্ষ্মী থাকে না। এই যে দেখো, তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের ব্যবসায় কত প্রফিট আসছে। এখন 1 বছরে যা প্রফিট আসছে, যেটা বিগত 5 বছরেও হয়নি। ওরে বাবা রে বাবা, বউয়ের প্রশংসা করা হচ্ছে বুঝি? আমি কি মেয়ে মানুষ নই? আমি কি এতদিন এই বাড়িতে ছিলাম না? আমার কারণে কি এই সংসারে অশুভ কিছু হয়েছে নাকি? এই হলো তোমাদের মেয়েদের একটা সমস্যা। একটা মেয়ের সামনে আর একটা মেয়ের প্রশংসা ভুলেও করা যাবে না। আর যদি সেটা করেই ফেলি তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমি কি বলেছি কখনো তোমার জন্য আমাদের ফ্যামিলিতে অশুভ কিছু হয়েছে? হ্যাঁ, তুমি আসার পর থেকে বাবার বিজনেস হয়েছে, অনেক কিছু পেয়েছে যেগুলো আগে ছিল না, কিন্তু নেহা আসার পর থেকে সেগুলো আরও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, সেটাই তো। যত প্রশংসা নিজের বউয়ের বেলায় করবে, মায়ের বেলা তো কিছুই না। মা তো মাই হয়, মা তো আর ছেড়ে যাবে না, তাই মায়ের প্রশংসা করতে হয় না। উফ, তোমাদের জ্বালায় আর বাঁচি না। সারাক্ষণ শুধু কথা কাটাকাটি আর ঝগড়াঝাটি করতেই হবে। তোমরা এমন কেন বলো তো? আমায় কিন্তু ঝগড়াঝাটি আর কথা কাটাকাটি একদম ভালো লাগে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর কোনো কথা কাটাকাটি নাই। এখন কথা একটাই, তুমি আর চাকরি করবে না। আগামীকালকে অফিসে গিয়ে রেজিগনেশন লেটার লিখবে এবং আগামী 3 মাস পরেই চাকরি ছেড়ে দেবে। তারপর আমরা বেবি নেওয়ার ট্রাই করব। আর যদি তাতেও না হয় তাহলে আমরা ডক্টর দেখাবো। আচ্ছা ঠিক আছে, এবার ডাইনিং টেবিলে চলো। আমি সবার জন্য আজ নিজের হাতে খাবার তৈরি করেছি, সবাই একসঙ্গে বসে খাবো। কতদিন সবাই একসঙ্গে বসে খাবার খাওয়া হয় না, সেটা তো একদম ভুলেই গিয়েছি। এ বলে সবাই একসঙ্গে খাবার টেবিলে চলে গেল। আর খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো নিজেদের রুমে চলে গেল। নেহা রুমে এসে বিছানা গোছাতে থাকলো। তখনই নীল পেছন থেকে এসে নেহাকে জড়িয়ে ধরে বলল, তা ম্যাডাম চলুন না, আজ রাতে 1 রাউন্ড খেলি। অনেক দিন আপনার সঙ্গে টাইম করা হয় না, কারণ আমি যখন বাসায় আসি তখন আপনি ব্যস্ত থাকেন, আর আমি যখন ব্যস্ত থাকি তখন আপনি ফ্রি থাকেন। এই, আজ না, আজ এমনিতেই অনেক কাজ করেছি, টায়ার্ড লাগছে, ঘুমাবো।
একদমই না ম্যাডাম, আমি আপনাকে সেটা করতে দিচ্ছি না, কারণ অনেক দিন পর আপনাকে পেয়েছি। আজ তো আপনার সঙ্গে এক রাউন্ড খেলতেই হবে, তা না হলে আমার ওইটাকে যে আর সামলাতে পারছি না। ওটাকেও তো কিছু খাওয়াতে হয়, তাই না? হ্যাঁ, যত সব ফাজলামি সব সময় করা লাগবে। আপনারা দেখুন, এ সব কিছু হবে না। আমি এখন ঘুমাবো, আর আপনি আমাকে কোনো বিরক্ত করবেন না, এটাই আমার শেষ কথা। কিন্তু কে শুনে কার কথা? নীল নেহাকে পা জকলে তুলে নিল আর বিছানায় শুইয়ে দিল। আর তারপর কি কিছু বলা লাগে নাকি? দুজন ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল আর একে অপরকে ভালোবাসার মহিমায় ভরিয়ে দিতে থাকলো। এভাবেই চলে গেল প্রায় 1 ঘন্টা সময়। 1 ঘন্টা পর দুজন দুজনকে জড়িয়ে ধরে লম্বা একটা ঘুম দিল। এরপর একদম সকাল 9টায় ঘুম থেকে উঠল। তারপর আবারও শুরু হলো যান্ত্রিক জীবন। এটাই হলো প্রতিদিনকার রুটিন। এভাবে চলে শহরের মানুষের ব্যস্তময় দিনগুলো। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। পরের দিন সকালবেলা অফিসে গিয়ে নেহার রেজিগনেশনের লেটার লিখল। সেটা থানার এসআইয়ের কাছে জমা দিল। থানার এসআই তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি তো চাকরি ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়, কারণ তুমি প্রত্যেকটা কাজ খুব যত্ন সহকারে করো। তাহলে কি হয়েছে আমাকে বলো তো শুনি, কার কারণে তুমি চাকরিটা ছেড়ে দিতে চাইছো? স্যার, আমি নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে নিজের সত্যটাকেই ভুলে যাচ্ছি, তাই আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। আসলে তুমি কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কাইন্ডলি আমাকে খুলে বলবে কি হয়েছে আর কেন তুমি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছ? আসলে স্যার, আপনি তো খুব ভালো করেই জানেন আমি পুলিশ ডিপার্টমেন্টে আছি 4 বছর। বিয়ের আগে 2 বছর আর বিয়ের পরে 2 বছর। বিয়ের পরে এতটা দিন কেটে গেল, এখনও কোনো গুড নিউজ পেলাম না। তাই চিন্তা করছি চাকরিটা ছেড়ে দেব আর বেবি নেওয়ার ট্রাই করব। কারণ আপনি তো জানেন আমার হাজব্যান্ড একজন বিজনেসম্যান। সে যখন ফ্রি থাকে তখন আমার সময় থাকে না, আর যখন আমার সময় থাকে তখন সে ফ্রি থাকে না। দুজনের কখনোই সেভাবে নিজেদেরকে সময় দেওয়া হয় না। তাহলে আমরা সুখবরটা পাবো কি করে বলেন? ও আচ্ছা, এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি। যাই হোক, প্রবলেম নেই। আসলে আমিও ব্যাপারটা তোমাকে বলবো ভাবছিলাম, কিন্তু তুমি একটা মেয়ে, আমি একটা ছেলে। আমি বিষয়টা বলবো, তুমি কিভাবে সেটা নেবে সেটাই ভাবতে না পেরে তোমাকে আর বলা হয়ে ওঠেনি। আসলে এখনকার যুগে একটা বেবি নেওয়া খুবই প্রয়োজন। হ্যাঁ স্যার, সেটাই দোয়া করবেন আমাদের জন্য, যেন তাড়াতাড়ি একটা ভালো খবর শুনতে পাই। এই বলে নেহার রেজিগনেশন লেটার জমা দিয়ে চলে আসলো। এরপর দেখতে দেখতে 3 মাস চলে গেল। নেহা চাকরি ছেড়ে দিয়েছে। অপরদিকে নীল অফিস থেকে 1 মাসের ছুটি নিয়েছে দুজনেই হানিমুনে যাবে বলে। কারণ বিয়ের পর সব কিছু হলো, তাদের হানিমুনটা করা হয়ে ওঠেনি। দুজনে ব্যস্ততার কারণে তাই এই চিন্তা ভাবনা। যাও, তোমরা দুজনে ঘুরে এসো, আমি অফিস সামলে নিতে পারবো। এ ব্যাপারে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তবে একটা কথা, আমার কিন্তু দাদুর ডাক শোনা চাই, এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি কিন্তু। এই যা, তুমিও না একদম যা তা, তোমার মুখে কিছুই আটকায় না, যা আসে তাই বলে ফেলো। আর ছেলের বউকে কেউ এভাবে বলে? নীল, তোরা কিছু মনে করিস না, যা। এখনই তো তোদের নিজেদেরকে সময় দেওয়ার সময়। এখন যদি নিজেদেরকে সময় দিতে না পারিস তাহলে কখন দিবি? তোরা ঘুরে আয়। নীল তখন কোনো কথা না বলে রুমে চলে গেল। আর পরের দিন সকাল হতে না হতেই লাগেজ গুছিয়ে বউকে নিয়ে চলে গেল হানিমুনে। তারা দুজনে ব্যাংককে এসেছে। সেখানে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে উঠল। সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে গেল ব্যাংককে একটা নামি দামি হোটেলে। সেখানেই আগে থেকে তাদের জন্য বুকিং করা ছিল, তাই তাদেরকে আর তেমন কোনো বেগ পেতে হলো না হোটেল খুঁজবার জন্য। হোটেলে এসে দুজনে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে তারপর বিছানায় শরীরটাকে এলিয়ে দিল। দুজনেই খুবই ক্লান্ত, মনে হচ্ছিল যেন বিছানায় শোয়ার আগে ঘুমিয়ে পড়বে। কিন্তু সেটা বলে কি চলবে? তারা হানিমুন করতে এসেছে, এখনই তো সময় নিজেদেরকে সময় দেওয়ার। তাই নীল 7-5 চিন্তা না করে নেহাকে নিজের কাছে টেনে নিয়েছিল আর আলতো করে নেহার সারা শরীরে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছিল। নেহা তখন তাকে বাধা দিয়ে বলল,
আর এসব কি করছো তুমি? আমরা তো এখানে 1 মাস সময় নিয়ে এসেছি, 1 মাস এখানেই থাকবো, তাহলে এত তাড়াহুড়োর কি আছে? সারাদিন অনেক ধকল গেছে, এবার একটু বিশ্রাম নেওয়া যাক। আরে বউ আমার, এভাবে বললে হয় না কি? 2 বছর হয়েছে বিয়ে করেছি, আর এই 1 মাস সময় পেলাম তোমাকে আদর করার জন্য। এখন কি আর আমি একটা মিনিট সময় নষ্ট করতে পারি? পুরো 1 মাস তোমায় মন ভরে আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। কোনটা বাড়াবে, আমার মন নাকি আমার পেট? দুটোই, কারণ তুমি আমার একমাত্র বউ। আমার যা কিছু আছে সব কিছুই তো তোমার, তাই মন প্রাণ উজাড় করে তোমায় ভালোবাসা দিতে চাই। আর আমার ভালোবাসায় তোমার মন আর পেট দুটোই বাড়াতে চাই। তোমার মন ভরালে আমি ভালোবাসা পাবো, আর তোমার পেট ভরালে বাবা ডাক শুনতে পাবো। আমার লাইফে দুটো জিনিসেরই খুবই প্রয়োজন, তুমি আর তোমার বাচ্চা। দুটো জিনিসই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, তাই আমি দুটোকেই চাই। তাই নাকি? তাহলে তো আর আপনাকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চলুন খেলা শুরু করি। এই বলে নেহা নীলকে নিয়ে চলে গেল ভালোবাসার মহাসমুদ্রে। একে অপরকে আলিঙ্গন করতে করতে দুজন দুজনের মধ্যে ডুবে গেল, আর ভালোবাসাই একে অপরকে ভরিয়ে দিতে থাকলো। এভাবেই চলে গেল অনেকক্ষণ সময়। দুজন দুজনের মধ্যে এতটাই বিমোহিত হয়ে পড়ল যে কতটা সময় কেটে গেছে সেটা তারা বুঝতেই পারল না। রাত তখন আনুমানিক 2টা বাজে। নীল ঘড়ির দিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, এখন তো রাত 2টো বেজে গেছে। এতটা সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আসলেই তুমি একটা জিনিস, তোমার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা যায়। হয়েছে হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না। আসলে তুমি কি জিনিস সেটা তো আমি তখন বুঝতে পারিনি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোমার চোখে তাকিয়ে সমস্ত পৃথিবী ভুলে থাকা যায়। যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে ঘুমাও, তা না হলে শরীর খারাপ করবে। এই বলে দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আর এভাবেই তৈরি হলো তাদের নতুন একটা ভালোবাসার গল্প। তো ভিউয়ার্স, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই গল্পটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনার একটা সুন্দর কমেন্ট আমাদেরকে নতুন গল্প লিখতে উৎসাহিত করে। অনেক অনেক শুভ কামনা রইল আপনাদের জন্য, এবং আপনারও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি এবং আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প নিয়ে উপস্থিত হতে পারি। ভালো থাকবেন সবাই।